ম্যাচিং হচ্ছে বেসিকলি কয়েকটা এজ যাদের কোনো কমন এন্ড পয়েন্ট নেই, ঠিক আছে? মানে সব এজ নিতে হবে এমন না, এবং সব এজ নিলে আসলে হবেও না। মানে আমাকে এমনভাবে এজ নিতে হবে যেন তাদের মধ্যে কোনো কমন এন্ড পয়েন্ট না থাকে, হুইচ ইজ নট ভেরি চ্যালেঞ্জিং, আমি নিতেই পারি চাইলে। তো আমাদের হচ্ছে একটা ভার্টেক্স হচ্ছে স্যাচুরেটেড হয় একটা ম্যাচিং দিয়ে যদি ওই ভার্টেক্সটা আমি যে এজগুলো নিচ্ছি, মানে যেই এজগুলো দিয়ে আমি হচ্ছে নন লুপ মানে এজেস এবং কোনো কমন এন্ড পয়েন্ট নাই এমন যেই এজগুলো নিচ্ছি, সেই এজগুলা যদি কোনো একটা ভার্টেক্সের উপর ইনসিডেন্ট হয় কোনো একটা এজ, ওরকম না আমার নেয়া এজগুলোর মধ্যে কোনো একটা এজ যদি আমার একটা ভার্টেক্সে ইনসিডেন্ট হয়, ওই ভার্টেক্সটাকে আমরা বলি স্যাচুরেটেড বাই এম। আচ্ছা, পারফেক্ট ম্যাচিং মানে হচ্ছে যেটা হচ্ছে স্যাচুরেটস এভরি ভার্টেক্স, তাহলে এই ম্যাচিংটাকে বলা হয় পারফেক্ট ম্যাচিং। আচ্ছা, আর একটা কমপ্লিট গ্রাফ অফ অড ভার্টিসিস ডাজ নট হ্যাভ আ পারফেক্ট ম্যাচিং, ঠিক আছে? বাট আ কমপ্লিট গ্রাফ অফ ইভেন ভার্টিসিস অলওয়েজ ইজ এ পারফেক্ট ম্যাচিং। এই ব্যাপারটা কী বলতেছে? এটা বলতেছে যে ধরো তোমার কাছে যদি হচ্ছে একটা ইভেন ভার্টেক্সের একটা কমপ্লিট গ্রাফ থাকে, তাহলে তুমি অলওয়েজ একটা পারফেক্ট ম্যাচিং পাবা। অড ভার্টেক্স থাকলে কখনোই পাবা না। আমি একটা ইভেন ভার্টেক্স দিয়ে যে পাওয়ার যে আইডিয়াটা একটু এক্সপ্লেন করি এখানে শর্টে। ধরো এটা একটা K4, তাই না? K4। তো আমি যদি এই এজটা নিই, তারপরে হচ্ছে আমি এই সাইকেল বরাবর তাকাবা, হ্যাঁ, সাইকেল বরাবর তাকায় ডিসাইড করবা যে আমি একটা করে এজ নিবা, আরেকটা নিবা না, এটা নিব, তারপরে হচ্ছে এইটা নিব, এই মাঝখানের এইটা আর এইটা আমি নিব না। তাহলে দেখো এটা একটা পারফেক্ট ম্যাচিং হবে। কেন? কারণ হচ্ছে আমার এই প্রত্যেকটা ভার্টেক্স স্যাচুরেট হয়েছে, দেখো এই ভার্টেক্স এই এজ দিয়ে স্যাচুরেট হয়েছে, সিমিলারলি এইটা এই এজ দিয়ে, এইটা এই এজ দিয়ে, এইটা এই এজ দিয়ে স্যাচুরেট হয়েছে, তাই এটা একটা পারফেক্ট ম্যাচিং হবে। তার মানে আমি জাস্ট ওই আউটার যেই সাইকেল টাইপের থাকে একটা গ্রাফে, কমপ্লিট গ্রাফে, ওই সাইকেল বরাবর যদি আমি এজগুলো নিই অল্টারনেট করে করে, তাহলে আমি একটা পারফেক্ট ম্যাচিং পাইতে পারি কমপ্লিট ইভেন গ্রাফের জন্য। যদি একটা কমপ্লিট অড গ্রাফ হয়, যেমন ধরো এরকম কমপ্লিট অড গ্রাফ হয়, তখন আমি এই জিনিসটা পারবো না। কেন পারবো না? তোমরা আঁকলেই বুঝতে পারো যে এখানে তুমি যেখানে একটা এজ দাও, এজ দেওয়ার পরে তাহলে আমার এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা স্যাচুরেট হয়েছে, কিন্তু এই ভার্টেক্সটাকে স্যাচুরেট করার জন্য তুমি যেই মাত্র একটা এজ দিতে যাবা, সাথে সাথে এই দুইটা এজের মধ্যে একটা কমন এন্ড পয়েন্ট চলে আসছে না? কমন এন্ড পয়েন্ট চলে আসছে, যার কারণে তুমি হচ্ছে দেখবা যে এইটা আসলে একটা ম্যাচিংই হয়নি। পারফেক্ট ম্যাচিং তো দূরের কথা, ম্যাচিংই হয়নি। তো মানে অডের জন্য নানা রকম এরকম সমস্যা হবে, আমি একটা এক্সাম্পল দেখাইলাম। বাট ইভেনের জন্য যে হবে তার গ্যারান্টি হচ্ছে যে তুমি সাইকেল বরাবর অল্টারনেটিং এজগুলো যদি নাও, তাহলে তুমি একটা পারফেক্ট ম্যাচিং পাবা। আচ্ছা, তারপরে এখানে আমরা বলতেছি যে একটা ম্যাচিং হচ্ছে ম্যাক্সিমাল হইতে পারে, আবার ম্যাক্সিমাম হইতে পারে। আমরা থ্রু আউট দিস কোর্স ম্যাক্সিমামকে যেভাবে শিখে আসছি, এখানেও তেমনই। ম্যাক্সিমাল মানে হচ্ছে আমি অলরেডি যেই ডিসিশনসগুলো নিয়ে আমি এই পর্যন্ত আসছি। একটা ম্যাচিং বানানোর সময় আমি কী ডিসিশন নিই? এই এজটা নিছি, ওই এজটা নিছি, এই এজটা নিছি, এরকম বিভিন্ন ডিসিশন নিই। এই যে ডিসিশনগুলো নিয়ে আমি আগাচ্ছি, ম্যাক্সিমাল ম্যাচিং মানে হচ্ছে আমি সোফার যেটুকু ম্যাচিং পাইছি তার সাথে অন্য কোনো এজ অ্যাড করলে এটার ম্যাচিংই থাকবে না। ক্যান নট বি এনলার্জড বাই অ্যাডিং আনাদার এজ, ম্যাক্সিমাল ম্যাচিং। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং মানে হচ্ছে সবচেয়ে বড় সাইজের ম্যাচিং, যেটা দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দুইটা কেন সেম জিনিসটা, একটা ইনটিউশন হচ্ছে যে এমন হইতে পারে যে আমি একটা এজ নিতে আমি সোফার কিছু ব্যাড ডিসিশনস নিছি, এমন একটা এজ নিছি যার পরে মনে করো অন্য কোনো এজ নেওয়াই যাচ্ছে না, ওটা অন্য কোনো এজ নিলেই মনে করো এটা হচ্ছে কমন এন্ড পয়েন্ট চলে আসে। তাহলে আমি কিছু ব্যাড ডিসিশন নিয়ে যদি আগাই, আমি একটা ম্যাক্সিমাল ম্যাচিং পাবো, যে এরপরে এটাকে আর কোনো এজ অ্যাড করা যাচ্ছে না। তার মানে এই না যে গ্লোবালি ওটা সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল, ম্যাক্সিমাম ম্যাচিং ছিল, এমন বলা যায় না। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, এই দেখো এইটার মধ্যে আমরা, আচ্ছা এখানে ম্যাক্সিমাল ম্যাচিং আর 5.3a 5.3b, এই দেখো এইটা একটা ম্যাক্সিমাল ম্যাচিং। কেন? এই যে এইখানে হচ্ছে এই কালো এজটা হচ্ছে চুজ করছে, এই এজটা চুজ করছে। এখন এর সাথে তুমি যে কোনো একটা এজ চুজ করলেই দেখবা যে কমন এন্ড পয়েন্ট চলে আসতেছে, তাই এটা একটা ম্যাক্সিমাল ম্যাচিং হবে। বাট এটা সবচেয়ে বড় ম্যাচিং না। দেখো এই একই গ্রাফের তুমি যদি এই এজটা আর এই এজটা পিক করতা, তাহলে তুমি একটা ম্যাক্সিমাম ম্যাচিং পাইতা। তার মানে ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাল এক কথা না। ম্যাক্সিমাল আমরা এই থ্রু আউট দিস কোর্স ম্যাক্সিমাল বলতে বুঝবো সোফার যেই ডিসিশনটা নিছি সেটার সাথে আরও কোনো কিছু নিলে আর জিনিসটা হোল্ডই করে না। আর ম্যাক্সিমাম ম্যাচিং হচ্ছে গ্লোবালি যত রকম পসিবল চয়েসেস ছিল তার মধ্যে সবচেয়ে বেস্টটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা,
তো এখানে হচ্ছে আমরা আরও কিছু জিনিসপত্র শুনবো, সেটা হচ্ছে এম অল্টারনেটিং পাথ। এম অল্টারনেটিং পাথ এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ধরো তুমি একটা গ্রাফের মধ্যে একটা ম্যাচিং দিলা, একটা ম্যাচিংয়ের একটা সেট তুমি দেখাইলা যে আমি এই ম্যাচিং মানে কি বেসিক্যালি সেট অফ এজেস, তুমি কিছু সেট অফ এজেস দেখাইলা, এইগুলো হচ্ছে আমার ম্যাচিং। তো এম অল্টারনেটিং পাথ মানে হচ্ছে ওই ম্যাচিংটাকে আমরা এম বলতেছি, হ্যাঁ ম্যাচিং এম। আচ্ছা, এম অল্টারনেটিং পাথ বলতে বোঝাবে এমন একটা পাথ যার একটা এজ এম থেকে আসবে, পাশের এজটা আবার এম থেকে আসবে না, পাশেরটা আবার এম থেকে আসবে, পাশেরটা আবার এম থেকে আসবে না, এমন কিছু একটা। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো এই যে এটার দিকে তাকাও, একই এক্সাম্পল দিয়ে দেখায় দেই। আচ্ছা, মনে করো আমার এই যে এই এ থেকে সি এর ডি এর যেই পাথটা, এটা চিন্তা করো। এখানে আমার একটা এজ আছে যেটা আমার ম্যাচিংয়ে ছিল না, আবার একটা এজ আছে ম্যাচিংয়ে ছিল, আবার একটা এজ ম্যাচিংয়ে ছিল না। তাহলে এই যে ম্যাচিংয়ে ছিল, ম্যাচিংয়ে ছিল না, ম্যাচিংয়ে ছিল, এমন করে করে যাচ্ছে যে এই পাথটাকে আমরা বলতে পারি একটা এম অল্টারনেটিং পাথ। এম বিং দ্য ম্যাচিং, হ্যাঁ, যদি ম্যাচিংয়ের লেটারটা তুমি এখানে ধরো পি দিতা, তাহলে আমরা হয়তো বা পি অল্টারনেটিং পাথ বলতাম। বাট ম্যাচিংকে এম দিয়ে রিপ্রেজেন্ট করে, তাই আমরা এম অল্টারনেটিং পাথ বলছি। মানে এখানকার ম্যাচিংটা হচ্ছে যে এই সেটটা, এই এজের সেটটা। তো এম অল্টারনেটিং পাথ হচ্ছে এই সেটের অংশ, এই সেটের অংশ না, এভাবে করে করে অল্টারনেট করে করে যাবে। মানে এটা একটা এম অল্টারনেটিং পাথ। এখান থেকে আমরা দেখতে পাবো যে ধরো এ থেকে ডি, এই পাথটা একটা এম অল্টারনেটিং পাথ হতে পারে। আবার ধরো বি থেকে ডি, এটা একটা এম অল্টারনেটিং পাথ হতে পারে। ঠিক আছে, এ থেকে সি একটা এম অল্টারনেটিং পাথ হতে পারে। আচ্ছা, যে এটা বোঝা গেল। এখন এম অল্টারনেটিং পাথ আমরা বুঝতে পারলাম যে পাথ দ্যাট অল্টারনেটস বিটুইন এজেস ইন এম অ্যান্ড এজেস নট ইন এম। আর এম অল্টারনেটিং পাথের কয়েকটা মানে কিছু একটা বিশেষ এম অল্টারনেটিং পাথকে এম অগমেন্টিং পাথ বলে। এম অগমেন্টিং পাথ কী জিনিস? সেই সব এম অল্টারনেটিং পাথ যাদের দুইটা এন্ড পয়েন্ট আনস্যাচুরেটেড বাই এম, দুইটা এন্ড পয়েন্ট আনস্যাচুরেটেড বাই এম, অর্থাৎ হচ্ছে এম যেই সেটটা দিছি আমরা ম্যাচিংয়ের সেটটা, তারা ওই দুইটা এন্ড পয়েন্ট ভার্টেক্সকে কাভার করেনি বা টাচ করেনি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে এম অগমেন্টিং পাথ। মানে একটা স্পেশাল টাইপের এম অল্টারনেটিং পাথ যার দুইটা এন্ড পয়েন্ট আনস্যাচুরেটেড বাই এম, তাকে বলবো আমরা এম অগমেন্টিং পাথ। একটা এক্সাম্পল এখানে আমরা দেখতে পারি, যেমন ধরো এইখানে এ থেকে ডি এর যে পাথটা, এটা একটা এম অগমেন্টিং পাথ। কেন? কারণ এই এ আর ডি তারা হচ্ছে আসলে কাভার হয়নি, এ আর ডিটা আসলে মানে স্যাচুরেট হয়নি, কথাটা বলা উচিত স্যাচুরেট হয়নি এম দিয়ে। যেহেতু স্যাচুরেট হয়নি, তাই আমরা বলতে পারি যে আসলে এই জিনিসটা আসলে একটা এম অগমেন্টিং পাথ। এম অল্টারনেটিং পাথ তো অবশ্যই, সাথে এম অগমেন্টিং পাথও। বাট একটা একটু চিন্তা করো তো, ধরো এই যে এই পাথটা বি এফ ডি, আচ্ছা বিএফডি না সরি, ধরো এই বিএফই, এই পাথটা, লেটস থিঙ্ক অ্যাবাউট দিস পাথ। এই পাথটা কি এম অগমেন্টিং পাথ হবে কি হবে না? এই পাথটা, এই দেখো এই পাথের মধ্যে এটাও একটা সাদা, এটা একটা সাদা, মানে হালকা এজ, মানে তার মানে এটা ম্যাচিংয়ের এজ না। তাহলে মনে হতে পারে তাহলে এইটা তো একটা এম অগমেন্টিং পাথ। আচ্ছা, এটা তো এম অল্টারনেটিং পাথই না আসলে, টু বি অনেস্ট। আচ্ছা, লেটস স্পিক আনাদার পাথ। ধরো হচ্ছে এই যে এই পাথটা বিএফডিসি, এই পাথটা চিন্তা করো, এই পাথটা চিন্তা করো, এটা কি একটা এম অগমেন্টিং পাথ কিনা? ফার্স্টে দেখতে হবে এটা এম অল্টারনেটিং পাথ কিনা। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাচিংয়ে নাই এমন একটা এজ, এটা ম্যাচিংয়ে আসে, এটা আবার ম্যাচিংয়ে নেই। আচ্ছা, তাইলে এই দেখো বি এর সাথে যে এজ, এটা তো ম্যাচিংয়ে ছিল না, সি এর সাথে যে এজ, এটা তো ম্যাচিংয়ে ছিল না। তাইলে কি এটা কি বলা উচিত? এটা কি এম অগমেন্টিং না? অ্যান্সার হচ্ছে না, এটা এম অগমেন্টিং না। কারণ আমি যেই পাথটা নিচ্ছি, এই পাথ থেকে আসলে তো আমরা ডিসাইড করবো না পাথের দুইটা এন্ড পয়েন্ট কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। এই বি কি স্যাচুরেটেড না? দেখো বি থেকে একটা ম্যাচিংয়ের একটা আসে না, যেটা আমার পাথে নাই, তো কী হয়েছে? ম্যাচিংয়ে তো আছে, অর্থাৎ বি তো স্যাচুরেটেড। আবার সিও দেখো স্যাচুরেটেড, যে সির সাথে এই এজটা আছে, এটা তো স্যাচুরেটেড। তার মানে বিএফডিসি এই পাথটা কিন্তু আসলে এম অল্টারনেটিং পাথ, এম অগমেন্টিং পাথ না। ঠিক আছে, এটা বুঝতে হবে যে আসলে একটা পাথের সাথে সাদা সাদা থাকলেই মানে ওইটা আসলে বলা যায় না যে ওইটা হচ্ছে আসলে যে এম অগমেন্টিং হবে। দেখতে হবে এন্ড পয়েন্ট ভার্টেক্স দুইটা আসলে স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড। আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে যদি কোনো একটা গ্রাফে একটা ম্যাচিং তুমি দিলা, ধরো ম্যাচিংটা এম, সেই এম ম্যাচিং দিয়ে তুমি দেখলা একটা অনেক পাথ পাওয়া যাবে গ্রাফের মধ্যে, তুমি দেখলা একটা এম অগমেন্টিং পাথ পাওয়া গেছে, একটা এম অগমেন্টিং পাথ পাওয়া গেছে। যদি একটা এম অগমেন্টিং পাথ পাওয়া যায়, তাইলে ওইটা আসলে কখনো একটা ম্যাক্সিমাম ম্যাচিং নিশ্চয়ই না। এর কারণ কি? এম অগমেন্টিং পাথ পাওয়া গেলে তুমি অলওয়েজই হচ্ছে ম্যাচিংটাকে এমনভাবে পরিবর্তন করতে পারো যাতে তোমার জিনিসটা আরও ইনক্রিজ করে, তোমার জিনিসটা আরও হচ্ছে ম্যাচিংয়ের সাইজটা ইনক্রিজ করে। কীভাবে? ধরো এটার মধ্যে একটা এম অগমেন্টিং পাথ আছে,
দেখো সহজ বুদ্ধি বলি, কীভাবে তুমি এই এম অগমেন্টিং পাথের মধ্যে ম্যাচিংটাকে তুমি কিভাবে ইনক্রিজ করতে পারো। দেখো তুমি নিশ্চয়ই তুমি তো এই এজটা চুজ করছো, রাইট? তুমি এখন যে কাজটা করতে পারো, এটা তো ম্যাচিংয়ে ছিল না, এটা ছিল, এটা ছিল না, জাস্ট টগল দেম। এটাকে বানায় দেওয়া ছিল, এটাকে বানায় দেওয়া ছিল না, এটাকে বানায় দেওয়া ছিল, তাহলে দেখো এই যে এই গ্রাফটা পাবা, এই গ্রাফটা পাবা। এই গ্রাফটা যদি পাও তাহলে দেখো তোমার আগে ম্যাচিংয়ে এখানে একটা ছিল, এখন দেখো ম্যাচিংয়ে ডাবল দুইটা চলে আসছে। তার মানে তুমি যদি একটা এম অগমেন্টিং পাথ কখনো পাও, জাস্ট টগল দ্য এজেস, যে এজটা ছিল না ওই এজটাকে ম্যাচিংয়ে ঢুকায় দাও, যে এজটা ম্যাচিংয়ে ছিল ওই এজটাকে ম্যাচিং থেকে সরায় দাও, তাইলে যেই রেজাল্টিং যে জিনিসটা পাবা সেইটা প্রথম কথা একটা ম্যাচিংই হবে। কেন? কারণ যখন তুমি হচ্ছে এই এজটাকে বাদ দিয়ে দিলা, এজটাকে বাদ দিয়ে তুমি এখানে একটা এজ আনলা, এখানে একটা এজ আনলা, তখন চিন্তা করো এইটা ডেফিনেটলি একটা ম্যাচিং হবে। এই কারণে যে এ এর সাথে যদি অন্য কোনো ভার্টেক্স থেকেও থাকে, তুমি তো এই এজটা নিশ্চয়ই এর আগে নাও নাই। আরেকবার বলি, ধরো মানে আমি চ্যালেঞ্জটা বলি, এখানে জিনিসটা প্রবলেমটা কই হইতে পারে, সেটা হচ্ছে মনে করো এই যে আমার এখানে এই জিনিসটা আছে, এটাকে তো গ্রাফটা তো এতটুকুই, তাই ঝামেলা মনে হচ্ছে না। ধরো আরও গ্রাফ আছে, ধরো আরও গ্রাফ এখানে আরও আছে, কিছু একটা গ্রাফ আছে, এর মাঝখানে মনে করো এখানে ম্যাচিং আমি তোমাকে দিছি। এখন তুমি এখানে একটা এম অগমেন্টিং পাথ পাইছো, কোনটা? এই ধরো এখানে আমি বললাম এ বি সি ডি, একটা এম অগমেন্টিং পাথ পাওয়া গেছে, একটা এম অগমেন্টিং পাথ পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে এবিসিডি। এই এবিসিডি যে এই পাথটা আছে এটা একটা এম অগমেন্টিং পাথ। এই এখন আমি যেটা করতে পারি, জাস্ট টগল যদি করে দেই, জাস্ট টগল করে দেই যদি, দেখো আমি কি করলাম, আমি হচ্ছে এই এজটাকে আর পিক করলাম না, আমি যেটা করলাম এই এবিসিডির অন্য যে এজগুলো আছে, দ্যাট ইজ এবি আর সিডি, এদেরকে আমি হচ্ছে ম্যাচিংয়ে দিয়ে দিলাম। এখন তাইলে আগে আমার ম্যাচিংয়ে ছিল একটা, এখন ম্যাচিংয়ে আছে কয়টা? ম্যাচিংয়ে যদি হচ্ছে দুইটা, তাহলে ম্যাচিংয়ের সাইজ বেড়ে গেছে। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যদি ধরো ধরো এইখানে যে আমি এই দুটো এজকে পিক করলাম, যদি আমার ম্যাচিংয়ে আগে থেকে এই এজটা থেকে থাকতো, এই এজটা থেকে থাকতো, তাহলে আমি যখন টগলটা করছি, টগল করার কারণে কি হয়েছে, এই দুটো এজ এর একটা কমন এন্ড পয়েন্ট চলে আসছে না? তাহলে এটা একটা চিন্তার বিষয় না যে আমি যে এভাবে ইচ্ছা মতো টগল করতেছি, একটা এজ আগে থেকে ম্যাচিংয়ে ছিল না, আমি ম্যাচিংয়ে দিয়ে দিচ্ছি, তাহলে এমন সিনারিও হইতে পারে না কমন এন্ড পয়েন্ট আছে? অ্যান্সার হচ্ছে না। কারণ যদি এই এজটা নীল এজটা আগে থেকে থাকতো, তাহলে এই ভার্টেক্সটা স্যাচুরেটেড হইতো। স্যাচুরেটেড হইলে দুইটা এন্ড পয়েন্টে যদি আনস্যাচুরেটেড হয় তখন সেটাকে এম অগমেন্টিং পাথ বলে। এইটা তো তখন স্যাচুরেটেড, তাহলে এই এবিসিডি তখন তো এম অগমেন্টিং পাথ হইতোই না। যেহেতু এটা এম অগমেন্টিং পাথ বলা আছে তোমার কাছে, তো তার মানে তুমি শিওরলি জানো যে আসলে এমন কোনো সিনারিও নাই যে এখানে হচ্ছে আরেকটা হচ্ছে এজ এখানে ম্যাচিংয়ের মধ্যে ছিল, এমন কোনো সিনারিও এখানে নেই। আচ্ছা তাহলে দেখো আমরা এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে পারতেছি, তাই না? খুব ডিফিকাল্ট কিছু না, সোজা জিনিস। এখন দেখো একটা সুন্দর অ্যালগোরিদমের মতো একটা দেখতে পারতেছি আমরা, যে আমরা এখন আমাদের ম্যাচিংয়ের মধ্যে আমার হচ্ছে এই দুটো চলে আসছে। এখন দেখো আবার রিপিট করি, যদি এখানে একটা এম অগমেন্টিং পাথ পাওয়া যাচ্ছে, দেখো আমি যদি বলি, দেখো পি এ বি সি ডি কিউ, এটা একটা এম অগমেন্টিং পাথ পাওয়া গেল না? তাহলে আবার যদি টগল করি তখন কি হবে? টগল করলে তখন এইগুলো হবে আমার মানে ম্যাচিংয়ের সেটে থাকবে, এটা থাকবে, এগুলো আবার থাকবে না। আবার রিপিট যদি করো, এমন করতে তুমি আসলে চাইলে এম অগমেন্টিং পাথ যদি তুমি কখনো পাও, ইউ ক্যান অলওয়েজ মেক ইউর ম্যাচিং বিগার। তার মানে এম অগমেন্টিং পাথ পাইলে আসলে কখনোই এই সেটটা আসলে ম্যাক্সিমাম ম্যাচিং সেট না, ঠিক আছে? ম্যাক্সিমাম ম্যাচিং না। আচ্ছা তাহলে এখানে আমরা এখন দেখো এম ইজ নট ম্যাক্সিমাম ম্যাচিং ইফ জি হ্যাজ এম অগমেন্টিং পাথ, এটাই এখানে ফ্যাক্ট আকারে দিছে। আচ্ছা এখন আমরা একটা জিনিস আরেকটা টার্মিনোলজি সম্পর্কে জানবো, সেই টার্মিনোলজিটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু ম্যাচিং। সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা ম্যাচিং দেওয়া হয়েছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এম প্রাইম। সিমেট্রিক ডিফারেন্স জিনিসটা যদি আমি বলি, সেটা হচ্ছে বেসিকলি এম মাইনাস এম প্রাইম ইউনিয়ন এম প্রাইম মাইনাস এম। রিমেম্বার এম ইজ জাস্ট আ সেট অফ এজেস, তাহলে ওই সেট অফ এজেসের সাবট্রাকশন করা যায়, ঠিক আছে? তোমার এই জিনিসটা আসলে আর কিছুই না, বেসিকলি এটা কি বলতেছে, সিমেট্রিক ডিফারেন্স অফ টু ম্যাচিংস আর দোজ এজেস যেটা হচ্ছে একটা ম্যাচিংয়ের মধ্যে আছে অপরটায় নাই, এম এ আছে এম প্রাইমে নাই, আবার এম প্রাইমে আছে এম এ নাই, এদেরকে মিশাইলে যেই সেটটা পাওয়া যাবে ওটাকে বলা হবে সিমেট্রিক ডিফারেন্স অফ এম এন্ড এম প্রাইম, যেটাকে লেখা হয় এম
সিমেট্রিক ডিফারেন্স এম প্রাইম, এভাবে লেখা হয়, ঠিক আছে, এম সিমেট্রিক ডিফারেন্স এম প্রাইম। আচ্ছা ঠিক আছে, সিমেট্রিক ডিফারেন্স নামের মধ্যেই আছে যে সিমেট্রিক হইতে হবে, এম এম প্রাইম দুটো সিমেট্রিক হইতে হবে। আচ্ছা, তো সিমেট্রিক ডিফারেন্স যদি আমরা ড্র করি, দেখো জিনিসটা এই জায়গায় দেখো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমার এই যে তোমার ডট ডটগুলা, এই ডট ডটগুলো হচ্ছে একটা ম্যাচিং সেট, আর এই বোল্ড লাইনগুলো আরেকটা ম্যাচিং সেট, তাহলে এই ডট ডটগুলো একটা ম্যাচিং, এই বোল্ডগুলো আরেকটা ম্যাচিং। আর এই যে রেগুলার এজগুলো কী জিনিস, এগুলো নর্মাল এজ, এগুলো হচ্ছে কোনো ম্যাচিংয়েই আসেনি ধরো। তাহলে আমার সিমেট্রিক ডিফারেন্স যদি নেই, তখন কোন কোন এজগুলো আসবে, এমন সব এজগুলো আসবে যারা আইদার বোল্ড অর ডট ডট, ঠিক আছে। যেমন ধরো এই এজটা দেখো দুই বোল্ডও আবার ডট ডটও, তাহলে এটা আসবে না। তাহলে সিমেট্রিক ডিফারেন্স কোনটা হবে, এই যে এইটুকু একটা পাবা, এই জিনিসটা সিমেট্রিক ডিফারেন্স হবে, এই চারটা এজ, আবার এই যে এই এজটা, আর এই দুইটা এজ, হ্যাঁ, এই আই এইচ আর জি এইচ, এই দুইটা এজ, আর এই পাশে হচ্ছে এ বি বিডি সি ডিই ইএ, এইগুলা, ঠিক আছে। তাহলে এরকম সিমেট্রিক ডিফারেন্স আমরা পাচ্ছি। আচ্ছা, এখন একটা লেমা বলতেছে যে সিমেট্রিক ডিফারেন্স নেওয়ার পরে তুমি একটা আসলে সাবগ্রাফ পাচ্ছ না। দেখো এখানে যে সিমেট্রিক ডিফারেন্স নেওয়ার পরে তুমি যে গ্রাফটা পাচ্ছ, এটা হচ্ছে এরকম। তাহলে দেখো তুমি যে গ্রাফটা পাচ্ছ, এইটা একটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট, এই যে যেটা আলাদা আলাদা কম্পোনেন্ট পাচ্ছ না। তো এই জিনিসটা যেটা বলে এই লেমাটা, যে আমার সিমেট্রিক ডিফারেন্সের প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্ট আইদার একটা পাথ হবে অথবা একটা ইভেন্ট সাইকেল হবে। দেখো আমাদের এই এক্সাম্পলটার দিকে তাকাও, এখানে একটা দেখো একটা সাইকেল পাওয়া গেছে না, সাইকেলটা ইভেন্ট আউট কীভাবে বুঝে, সাইকেলের লেন্থ দেখে। সাইকেলের লেন্থ কী জিনিস, এই যে এজগুলা, কয়টা এজ আছে, চারটা এজ আছে, সেটা ইভেন্ট সাইকেল, আর একটা পাথ পাওয়া গেছে। তাহলে একটা আমার এটা একটা এই লেমাটা বলতেছে সিমেট্রিক ডিফারেন্স অলওয়েজ একটা সাইকেল হবে, নাহলে একটা পাথ হবে, মানে সরি সিমেট্রিক ডিফারেন্সের প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্ট আইদার একটা ইভেন্ট সাইকেল হবে, নাহলে একটা পাথ হবে। তো আমরা এটা খুব ইজিলি প্রুফ করতে পারি। আইডিয়াটা হচ্ছে, ধরো এইচ হচ্ছে আমার এই সিমেট্রিক ডিফারেন্সটা, তাইলে আমরা যেটা দাবি করতেছি, উই ফার্স্ট ক্লেইম দ্যাট আমাদের যে ম্যাক্সিমাম ডিগ্রি আছে এইচের, সেটা হচ্ছে 2, ম্যাক্সিমাম ডিগ্রি 2 বা তার চেয়ে ছোটো বা সমান, ঠিক আছে, বা 2-এর ছোটো বা সমান। এটা আমরা কীভাবে প্রুফ করতে পারি, খুব সোজা। এটা প্রুফ করলে কী হবে একটু পরেই দেখতেছি, এটা আসলে প্রুফ করলে কী হবে, বাট আগে দেখো যে যদি এই জিনিসটা সত্যি হয়, তাইলে খেয়াল করে দেখো। আচ্ছা, জিনিস কি সত্যি, এটা আগে প্রুফ করি। দেখো, যেহেতু এম আর এম প্রাইম দুইটাই ম্যাচিং, তাই না, দুইটা তো আরবিট্রারি সেট অফ এজেস না, দুইটা তো ম্যাচিং। তাহলে দুইটা ম্যাচিং যদি হয়, চিন্তা করে দেখো, থিঙ্ক অ্যাবাউট এভরি ভার্টেক্স। এই ভার্টেক্সটায় থেকে কি হইতে পারে, যে এখান থেকে একটা বোল্ড কালো ম্যাচিংয়ের একটা এজ আছে, ধরো এটা একটা ম্যাচিংয়ের এজ। আরেকটা হইতে পারে যে এখান থেকে একটা ডট ডট আছে, তাহলে এরকম হতে পারে। এমন কি হতে পারে যে এখান থেকে দুইটা কালো ম্যাচিং বেরিয়েছে, দুইটা ডট ডট ম্যাচিং বেরিয়েছে, তাহলে তো ম্যাচিং হইতো না। ডট ডট দেখো, এই ডট ডট আর এই ডট ডট কি একটা কমন এন্ড পয়েন্ট চলে আসছে না, তাহলে কি ডট ডটটাকে ম্যাচিং বলতাম না। এই কালো আর এই কালোটা একটা কমন এন্ড পয়েন্ট চলে আসছে না, তাহলে কি ম্যাচিং বলতাম না। তার মানে কি হইতে পারে, একটা ভার্টেক্স থেকে সর্বোচ্চ একটা এমন ম্যাচিং থাকতে পারে, একটা কালো ম্যাচিং থাকতে পারে, আর একটা এরকম ডট ডট ম্যাচিং থাকতে পারে। এমন হতে পারে যে শুধু কালো ম্যাচিং আছে, অথবা শুধু ডট ডট ম্যাচিং আছে, অথবা কোনো ম্যাচিংই নাই, এমন হতে পারে। বাট সর্বোচ্চ দুইটা ম্যাচিং থাকবে এখান থেকে। তাহলে তুমি যখন ডিফারেন্স নিবা, ডিফারেন্সের সর্বোচ্চটা চিন্তা করো তো, তুমি যখন এই সিমেট্রিক ডিফারেন্স নিচ্ছ, হইতে পারে এই কালো এজটা চান্স পাইছে অথবা পায় নাই, এই ডট ডট এজটা সিমেট্রিক ডিফারেন্সে চান্স পাইছে অথবা পায় নাই। সিমেট্রিক ডিফারেন্সে চান্স পাওয়ার অর্থ কি, এই কালো এজেন্সি এমন এজ যার সাথে এখানে কোনো নিশ্চয়ই কোনো একটা এই ডট ডট ম্যাচিং এখানে কিছু ছিল না, তাই তো সে চান্স পাইছে, তাই না। আবার এমন হতে পারে এই ডটটা চান্স পাবে কীভাবে, নিশ্চয়ই এখানে কোনো একটা কালো ম্যাচিং ছিল না, তাই না। তাইলে আমরা বুঝতে পারতেছি যে আসলে এইটা চান্স, মানে এই এজটা আইদার চান্স পাবে অথবা পাবে না, এই এজটা আইদার চান্স পাবে অথবা পাবে না। তার মানে একদম সবচেয়ে বাড়ায়া যদি গুণি, সিমেট্রিক ডিফারেন্সে একটা ভার্টেক্স থেকে সর্বোচ্চ কয়টা এজ বেরোতে পারে, সর্বোচ্চ 2টা, এর বেশি তো পারে না। তাইলে আমাদের বোঝা যাচ্ছে সিমেট্রিক ডিফারেন্সে একটা ভার্টেক্সের ম্যাক্সিমাম ডিগ্রি 2-এর বেশি হবে না, লেসার ইকুয়াল টু 2। এখন চিন্তা করো, যেহেতু আমরা এই জিনিসটা বুঝে ফেললাম যে আসলে এটা হচ্ছে লেসার ইকুয়াল টু 2, তাহলে প্রত্যেকটা কানেক্টেড কম্পোনেন্ট অফ এইচ ইজ আইদার আ পাথ অর আ সাইকেল। কারণ চিন্তা করে দেখো, ম্যাক্সিমাম ডিগ্রি যদি 2-এর ছোটো বা সমান হয়,
মানে দুই, এটা তো একটা পাথেই সম্ভব, তাই না? একটা পাথে এরকম হতে পারে না যে এরকম 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 এরকম, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে 2 এর ছোটো বা সমান হবে, তাই না? আবার একটা সাইকেলেও হইতে পারে, সাইকেলে কীরকম হবে, ধরো এরকম একটা সাইকেল যদি হয় তাহলে ওই জিনিসটা হইতে পারে। আচ্ছা, তাহলে সাইকেল বা পাথই আসলে হবে, এর বাইরে আসলে হওয়া সম্ভব না। তুমি সাইকেলের বাচ্চার অন্য কিছু আঁকলে দেখবা যে এটা আসলে দেখবা জিনিসটা এর যেই ডিগ্রিটা এটা 2 এর বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গুড। এবার দেখো, আমরা তাহলে বুঝলাম একটা সাইকেল বা পাথ হবে, বাট ইভেন্ট সাইকেল হবে বলছে না, ইভেন্ট প্রুফ করতে হবে না? ইভেন্ট প্রুফ করা খুব সহজ। ইভেন্ট প্রুফ করা এই কারণে সহজ যে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, দেখবা যে একটা যেই সাইকেলটা তুমি পাচ্ছ, ধরো একটা সাইকেল পাচ্ছ, এই সাইকেলের যে এজগুলো আছে, ধরো এই এজটা যদি ব্ল্যাক হয়, আমার ক্লেইম হচ্ছে এই পাশের এজটা ব্ল্যাক হইতে পারবে না। কারণ কি, যদি ব্ল্যাক হয় তাহলে তো এই তো ব্ল্যাকটা তো ম্যাচিংই না, কমন এন্ড পয়েন্ট চলে আসছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তাহলে একটা যদি ব্ল্যাক হয় পরেরটা অবশ্যই কি, ধরো অন্য ম্যাচিং, ধরো রেড বললাম, রেড। আবার যদি পরেরটা যদি ব্ল্যাক হয়, পরেরটা কী হবে, আবার রেড হবে। এখন যদি ইভেন্ট সাইকেল হয় তাহলে তো দেখা যাচ্ছে খুব সুন্দর, বা যদি অড সাইকেল হয়ে থাকে তাহলে দেখি তো এইভাবে অল্টারনেট করে করে কী হয়, ধরো একটাকে বললাম ব্ল্যাক, পরেরটাকে বললাম রেড, পরেরটা আবার বললাম ব্ল্যাক, তাহলে এই যে দুইটা ব্ল্যাকের মাঝখানে কমন এন্ড পয়েন্ট চলে আসছে না, তাহলে তো ব্ল্যাক তো ম্যাচিংই হইতো না। তাহলে দেখো, তার মানে নিশ্চয়ই অল্টারনেট করে করে আসতেছে, এবং যেহেতু সাইকেল, তাহলে সবগুলোই যদি অল্টারনেটিং হইতে হয় তাহলে একটা ইভেন্ট সাইকেলই হওয়া লাগবে আসলে, অড সাইকেল আসলে জিনিসটা সম্ভবই না। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝলাম যে আসলে সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে টু ম্যাচিং ইজ আ পাথ অর এন ইভেন্ট সাইকেল। আচ্ছা, এখন আমরা 5.1.3 একটা লেমা পড়বো। এই লেমাটা হচ্ছে আসলে আমরা যেটা পড়ছি একটু আগে তার কনভার্স। সেটা কীরকম, ম্যাচিং এম ইজ ইন আ গ্রাফ জি হ্যাজ এন এম অগমেন্টিং পাথ ইফ এম ইজ নট আ ম্যাক্সিমাম ম্যাচিং। এর আগে পড়ছিলাম এম যদি ম্যাক্সিমাম ম্যাচিং না হয়, সরি, এম অগমেন্টিং পাথ যদি পাওয়া যায় তাহলে ম্যাক্সিমাম না। এখন আমরা উল্টোটা পড়তেছি, ম্যাক্সিমাম না হলে এম অগমেন্টিং পাথ পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে দেখি, ম্যাক্সিমাম ম্যাচিং না হলে এম অগমেন্টিং পাথ পাওয়া যাবে না। তাইলে আমরা ধরেন, দেখো আমরা ধরলাম একটা এম প্রাইম একটা ম্যাচিং ধরে নিলাম, যেহেতু ম্যাক্সিমাম ম্যাচিং না প্রশ্নে বলে দিছে, তাহলে আমরা একটা ম্যাচিং ধরে নিলাম এম প্রাইম, যেটা হচ্ছে লার্জার দেন এম। আচ্ছা, মনে রেখো এম প্রাইম হচ্ছে লার্জার দেন এম। আচ্ছা, এখন দেখো আমরা সিমেট্রিক ডিফারেন্স নিলাম। সেটা সিমেট্রিক ডিফারেন্স নিলে আমরা জানি যে এদের সিমেট্রিক ডিফারেন্সটার কম্পোনেন্টগুলো পাথ অথবা সাইকেল হবে। আচ্ছা, ইফ এভরি কম্পোনেন্ট অফ এইচ ইজ এ সাইকেল, যদি প্রত্যেকটাই সাইকেল হয়, যেহেতু ইভেন্ট সাইকেল এবং অল্টারনেট করে করে যায়, তাহলে আসলে এম যতগুলা এম প্রাইমের এইচ ততগুলাই হবে ওই সাইকেলের মধ্যে। চিন্তা করে দেখো, একটা সাইকেল যদি হয়, ধরো এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাচিং থেকে আসবে, এটা রেড ম্যাচিং, এটা ব্ল্যাক ম্যাচিং, এটা রেড ম্যাচিং, তাহলে দেখো এখানে তো কোনো মানে কোনো কি ব্ল্যাক ম্যাচিং বা রেড ম্যাচিংয়ের এই জায়গায় কোনো কাউন্টের ডিফারেন্স হয়েছে, সমান সমান না? তাহলে সাইকেলে আসলে এই জিনিসটা আসলে সমান সমানই হবে, সাইকেল আসলে বলার কিছু নেই। বাট চিন্তা করো পাথ, এমন আমাদের ক্লেইম হচ্ছে এমন একটা পাথ নিশ্চয়ই থাকবে, এমন একটা পাথ পি থাকবে যেই পাথে দেখা যাবে পাথের মধ্যেও তো আসলে এজগুলো অল্টারনেট করে করেই হবে, তাই না? ধরো এই একটা ব্ল্যাক, পরে আবার একটা রেড হবে, আবার একটা ব্ল্যাক হবে, আবার একটা রেড হবে, এমন করে করে মনে করো। ঠিক আছে, তাহলে এটা অল্টারনেট করে করেই হবে, কারণ কি অল্টারনেট না করে দুইটাই ব্ল্যাক বা দুইটাই রেড হলে তো ওই যে ম্যাচিংই হবে না, কমন এন্ড পয়েন্ট চলে আসছে। আচ্ছা, তাহলে ব্ল্যাক রেড এভাবে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো, যেহেতু আমরা বলতেছি এম প্রাইমটা আসলে লার্জার ম্যাচিং, এম প্রাইমটা যেহেতু এম এর চেয়ে বড়, তাহলে লজিক্যালি চিন্তা করো এমন একটা পাথ পাওয়া যাবে না, যেমন আমি যেই পাথটা আঁকছি এখানে, সেখানে তো দুইটা ব্ল্যাক দুইটা রেড, নিশ্চয়ই যদি বড় হইতে হয় তাহলে এমন একটা পাথ থাকবে যেখানে একটা ব্ল্যাক আসলে এক্সট্রা আছে লাস্টে, থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে এখানে ব্ল্যাক আছে 3টা, রেড আছে 2টা, তাহলে যদি এম প্রাইম আসলে এম এর চেয়ে বড় হয়ে থাকে, তাহলে এমন একটা পাথ অবশ্যই থাকবে যেখানে ওই যে তোমার এম বেশি আছে এম প্রাইমের চাইতে, এম প্রাইমের চাইতে, সরি উল্টা, আচ্ছা আসলে এম প্রাইম, এই কালোগুলো মনে করো এম প্রাইম, কালোগুলো হচ্ছে এম প্রাইম, আর এই আমাদের ছোটোটা তো এম ধরছি না, তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে এম, এমন একটা পাথ অবশ্যই থাকবে। তাইলে যদি এমন একটা পাথ থাকে, ওই পাথটাই হচ্ছে আসলে আমার এম অগমেন্টিং পাথ, ওই পাথটি হচ্ছে আমার এম এর জন্য অগমেন্টিং পাথ। আচ্ছা, এটা এম প্রাইম, হ্যাঁ এটা এম প্রাইম, তাহলে দেখো এটাও এম প্রাইম। হ্যাঁ, তাহলে দেখো এই এমগুলো হচ্ছে লালগুলো, হ্যাঁ লালগুলোর সাপেক্ষে চিন্তা করো, লালগুলোর সাপেক্ষে এই পাথটাই কি এম অগমেন্টিং পাথ না? কারণ এটা স্যাচুরেটেড না, এটাও স্যাচুরেটেড না,
তাই না? তাহলে এটা একটা এম অগমেন্টিং পাথ হচ্ছে না? এটা এম অগমেন্টিং পাথ হচ্ছে। এখন মনে আছে একদম প্রথমে কি বলছিলাম, এই পাথের মধ্যে এইগুলা লাল না বলেই যে এটাকে এম অগমেন্টিং পাথ বলা যাবে তা না। যদি এমন হয় এই ভার্টেক্সটা অন্য কোনো লাল এজ দিয়ে এখানে কানেক্টেড, তখন কি হবে? অন্য কোনো একটা লাল এজ দিয়ে কানেক্টেড, আচ্ছা অন্য কোনো একটা লাল এজ দিয়ে যদি কানেক্টেড হয় তাইলে আসলে তুমি ওই এজটা এই পাথে অবশ্যই থাকতো। কারণ দেখো তুমি যখন এই সিমেট্রিক ডিফারেন্স মানে নির্ণয় করে ফেলছো, সিমেট্রিক ডিফারেন্স বের করে ফেলছো, তখন তো পুরো গ্রাফটা কম্পোনেন্টে ভাগ হয়ে গেছে না? একটা সাইকেল কম্পোনেন্ট, একটা পাথ কম্পোনেন্ট, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই পাথ কম্পোনেন্টটা এইটুক কেন শুধু? যদি আরও থেকে থাকতো তাহলে এই জায়গায় সেগুলো থাকতো না, এই জায়গায় সেগুলো থাকতো না। তাহলে এই জায়গায় নাই মানে কি? এটা আসলে কিন্তু লাল দিয়ে স্যাচুরেটেড না, দুইটা এন্ড পয়েন্ট লাল দিয়ে স্যাচুরেটেড না। তার মানে কি? এটা আসলে লাল ম্যাচিংয়ের জন্য এটা একটা এম অগমেন্টিং, মানে এম তো লালটাই তো এম, তো এটা একটা এম অগমেন্টিং পাথ। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এখন 5.1.4 হচ্ছে ওই যে বলছিলাম যে ম্যাক্সিমাম না, যদি এম অগমেন্টিং পাথ থাকে তাহলে ম্যাক্সিমাম না। আবার এটা কি প্রুফ করলাম? ম্যাক্সিমাম না হলে এম অগমেন্টিং পাথ থাকবে। তাহলে দুটাকে মিলায় হচ্ছে 5.1.4, যে ম্যাক্সিমাম হবে তো ইফ অ্যান্ড অনলি ইফ নো এম অগমেন্টিং পাথ। ঠিক আছে, এটাই। আমরা এখন ম্যারেজ প্রবলেম জিনিসটা কি দেখব। ম্যারেজ প্রবলেমটা আমি হচ্ছে এই যে এখানে যেভাবে জব আর অ্যাপ্লিকেন্ট দিয়ে আছে আমি সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। আমাদের কাছে আসলে কিছু জব আছে আর কিছু অ্যাপ্লিকেন্টস আছে। অ্যাপ্লিকেন্টরা হচ্ছে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতেছে, তাদের যে অ্যাপ্লিকেশনের যেই অ্যাপ্লিকেশনটা আমরা এজ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে চাকরি দেওয়া। প্রত্যেকটা জবে একটা করেই পোস্ট আছে, একের বেশি পোস্ট নাই। প্রত্যেকটা জবে একটা করেই পোস্ট আছে। সো আমি চাইলেই এমন করতে পারবো না যে আমি A1কে J2 জবটা দিলাম, আবার A4কেও আমরা J2 জবটা দিলাম। এটা চাইলেই আমরা করতে পারবো না। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে বেসিক্যালি ইউনিক জব দিতে হবে, কারণ যেহেতু একই জবে একটার বেশি পোস্ট নাই, তাহলে ইউনিক জব দিতে হবে এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে দিতে হবে। চিন্তা করে দেখো, আমি যেহেতু বলতেছি প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে আমার ইউনিক জব দিতে হবে, কাজেই এটা একটা আলটিমেট একটা ম্যাচিং হয়ে যাচ্ছে। কীভাবে? আমি যদি কোনো একটা চাকরি অ্যাসাইন করি, ধরো এটা দেই, আমি তাইলে এই এজটা দিতে পারতেছি না, তার অর্থ কী? তার অর্থই তো দাঁড়াচ্ছে যে আসলে ওই যেটা কমন এন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই আমি দিতে পারতেছি না। এটাই তো বেসিক্যালি ম্যাচিংয়ের আইডিয়াটা, তাই না? তাহলে আমরা আসলে একটা ম্যাচিং খুঁজতেছি, এবং প্রত্যেকটা একটা অ্যাপ্লিকেন্ট আসলে এক জায়গায় জব করতে পারবে। তার মানে তুমি এই অ্যাপ্লিকেন্টকে জব 1 দিলা, আবার জব 2 দিলা, এটা করতে পারবে না। দেখো ম্যাচিংয়ের আইডিয়া তো এটাই, তাই না, যে কমন এন্ড পয়েন্ট থাকতে পারবে না। তার মানে বেসিক্যালি আমরা একটা ম্যাচিং খুঁজতেছি দ্যাট স্যাচুরেটস এভরি অ্যাপ্লিকেন্ট, রাইট? এটাকে আমরা বলতেছি এক্স সেট, এটাকে বলতেছি ওয়াই সেট। তাইলে হচ্ছে আমরা এমন একটা ম্যাচিং খুঁজতেছি দ্যাট স্যাচুরেটস এক্স। ওয়াইকে স্যাচুরেট করা কি নেসেসারি? না, আমাদের ওইটা ম্যারেজ প্রবলেমের টার্গেট না, বা জব অ্যাপ্লিকেশন প্রবলেমের টার্গেট না। আমাদের একটা হচ্ছে এমন একটা ম্যাচিং বের করা যেটা হচ্ছে এক্সের সবগুলো ভার্টেক্সকে স্যাচুরেট করে। আচ্ছা, তাহলে আমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আসলে প্রত্যেকটা সাবসেট অফ এক্সের জন্য, ধরো আমি একটা সাবসেট নিলাম, ধরো আমি A1, A2 আর A4 এই তিনজনকে ডাক দিলাম, এই তোমরা আসো, তোমরা যে তিনজন তিনটা ইউনিক চাকরি চাও, তোমরা কোন কোন জবে অ্যাপ্লাই করছো শুনি। একজন বলে আমি J3-তে অ্যাপ্লাই করছি আর J4-এ অ্যাপ্লাই করছি, আরেকজন বলে আমি J3-তে অ্যাপ্লাই করছি, আরেকজন বলে আমি J3 J4 অ্যাপ্লাই করছি। মানে সবারটা মিলাইলে আলটিমেটলি ওরা তিনজন J3 J4 এই দুটো জবে অ্যাপ্লাই করছে। চিন্তা করে দেখো, তিনজন মানুষ মিলে ঝিলে দুইটা জবে অ্যাপ্লাই করছে। তাইলে মিলে ঝিলে কিন্তু প্রত্যেকে না, তিনজন মানুষ সবাই মিলে আলটিমেটলি দুইটা জবে অ্যাপ্লাই করছে। তাহলে তুমি কি তিনজনকে আলাদা তিনটা জব দিতে পারবা? অ্যাপ্লাই করছে দুইটা, অ্যাপ্লাই যদি দুইটায় বা একটাই করে জব দিতে পারবা না। আবার ধরো 5 জন মানুষকে ডাকছো, ডাকার পরে ওরা বলে ওরা 3টা জব অ্যাপ্লাই করছে, সবাই মিলে ঝিলে 3টা জব অ্যাপ্লাই করছে, পারবা দিতে? পারবা না। তার মানে অ্যাপ্লিকেশনের পরিমাণটা অ্যাটলিস্ট তো যতজন তার সমান বা বেশি হইতে হবে, তাই না? এটাই এখানে বলছে নেইবার অফ এস। এস কারা? এস হচ্ছে দেখো ক্যান্ডিডেট বা হচ্ছে অ্যাপ্লিকেন্টদের নেইবার কারা? জবরা। তাহলে নাম্বার অফ জব মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু নাম্বার অফ ক্যান্ডিডেট ফর এভরি সাবসেট অফ এক্স। এটা কিন্তু এক্সের কথা বলতেছি না যে টোটাল জব কয়টা আছে আর টোটাল অ্যাপ্লিকেন্ট কয়টা আছে, এটা কিন্তু বলতেছি না। বলতেছি যে কোনো একটা সাবসেট নিবা, ধরো আমি নিলাম A2, A5, A6 এই তিনজনকে ডাক দিছি, এই তিনজনের জন্য এই কথাটা সত্যি হইতে হবে।
সিমিলারলি ফর এভরি সাবসেট, তার মানে তিনজন যে কোনো A1 A2 A3 A1 A2 A4 এমন করে তিনজন করে আসে, দুজন করেও তো আসে, চারজন করেও তো আসে, মানে অল পসিবল সাবসেট টু টু দি পাওয়ার এনটা যে সাবসেট আছে টু টু দি পাওয়ার n-1 অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমার নাল সেট নিতে পারবো না, যে অল পসিবল সাবসেটের জন্য আসলে এই জিনিসটা সত্যি হতে হবে, তাইলেই কেবলমাত্র আমরা আসলে নাল সেটের জন্য তো ট্রিভিয়ালি ট্রু, এনিওয়ে তাহলে টু টু দি পাওয়ার এনটা সাবসেটের জন্যই আসলে এই জিনিসটা সত্যি হতে হবে, তাইলে আমরা একটা চান্স আছে যে না হয়তো আমরা জব দিতে পারবো, বাট যদি এই জিনিসটা সত্যি না হয় তাহলে আসলে শিওরলি জব দিতে পারবো না, কারণ তুমি চিন্তা করে দেখো এটা মিথ্যা হওয়া মানে তো চাকরি কম অ্যাপ্লাই করছে, তাই না, মানুষ বেশি চাকরি কম অ্যাপ্লাই করছে, তাহলে তো ইউনিক চাকরি দিতে পারবে না তুমি, তাইলে আমাদের বুঝতে পারতেছি এটা কি আসলে বলো তো একটা নেসেসারি কন্ডিশন, কারণ এটা সত্যি না হইলে আসলে সলিউশন এক্সিস্ট করে না, বাট মজার ব্যাপার হচ্ছে এটা আসলে একটা সাফিসিয়েন্ট কন্ডিশনও, তার মানে এইটা সত্যি না হইলে তো চাকরি দিতে পারবা নাই, এটা সত্যি হইলে চাকরি দিতে গ্যারান্টিড পারবা, ঠিক আছে। আমরা এখন এই ইন্টারেস্টিং জিনিসটাই আসলে দেখবো যে আসলে কীভাবে এইটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশনও হয়, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে একটা সলিউশন দেখতে পারতেছি আমরা যে এটা একটা ম্যাচিং, যে ম্যাচিংটা হচ্ছে দেখো আলটিমেটলি এইখানকার সবগুলো অ্যাপ্লিকেন্টকে স্যাচুরেট করছে, তার মানে সব অ্যাপ্লিকেন্টকে তুমি চাকরি দিছো, এবং যেহেতু ম্যাচিং তাই সবাই ইউনিক চাকরি পাইছে, সবগুলো জব এখানে কোইন্সিডেন্টলি স্যাচুরেট হয়েছে, বাট সবগুলো জব স্যাচুরেট হওয়া নেসেসারি না। দেখো আমাদের এখানে একটা থিওরেম আমরা দেখতে পেয়েছি, এটাই আমরা এখন দেখবো আর কি, যে একটা বাইপার্টাইট গ্রাফ তোমার কাছে যদি থাকে, ওই বাইপার্টাইটের দুটো পার্টিশন হচ্ছে এক্স আর ওয়াই, ওই যে অ্যাপ্লিকেন্ট আর জব, তাইলে জি কন্টেন্স আ ম্যাচিং দ্যাট স্যাচুরেটস এভরি ভার্টেক্স ইন এক্স, এই যে ম্যাচিং মানে ইউনিক চাকরি, স্যাচুরেট এভরি ভার্টেক্স ইন এক্স মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে চাকরি দিছো, তাহলে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে ইউনিক চাকরি দেওয়া যাবে যদি এবং কেবল যদি ওই যে ওই কন্ডিশনটা সত্যি হয় ফর এভরি সাবসেট এস অফ এক্স, তার মানে যে কোনো অ্যাপ্লিকেন্টের যে কোনো সাবসেটের জন্য যদি এই জিনিসটা সত্যি হয়, এন অফ এস মানে নেইবার অফ এস, মানে আসলে জব কয়টা জবে অ্যাপ্লাই করছে সেটা, এটা সত্যি হইলে এটা ইভেন অনলি ইফ, তাই না, তো আমরা অনলি ইফের পার্টটা আগে দেখে ফেলছি নেসেসারি কমন সেন্স থেকে, যে আসলে যদি সত্যি না হয় তাহলে তো আসলেই পসিবল হবে না, এখন আমরা ইফের পার্টটা দেখবো যে যদি এইটা সত্যি হয় তাহলে আসলে একটা ম্যাচিং পাওয়া যাবে, তাহলে আমরা আসলে এটা কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করবো, অর্থাৎ সত্যি না ধরে প্রুফ করবো। তাহলে আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা বলবো যে ধরে নিচ্ছি এটা আসলে সত্যি না, অর্থাৎ আমরা এমন আমাদের যে ম্যাক্সিমাম ম্যাচিংটা আছে সেই ম্যাক্সিমাম ম্যাচিংটাও দেখো বলছে ম্যাক্সিমাম ম্যাচিং আছে যেটা স্যাচুরেট করে না ভার্টেক্স এভরি ভার্টেক্সকে, এখন ম্যাক্সিমাম ম্যাচিং যদি স্যাচুরেট না করে তার অর্থ আসলে তুমি কখনোই অন্য কোনো ম্যাচিং দিয়ে হইলেও স্যাচুরেট করতে পারবে না, এর কারণটা কি লজিক্যালি চিন্তা করো, ম্যাক্সিমাম ম্যাচিংয়ের চেয়ে বড় ম্যাচিং তো হবে না, কারণ বাই ডেফিনেশন দ্যাট ইজ ম্যাক্সিমাম, তুমি সর্বোচ্চ এখান থেকে কমাইতে পারবা, যদি কমালে তো মানুষের চাকরি তুমি আরও খাচ্ছ, তাই না, তাহলে তার মানে ম্যাক্সিমাম ম্যাচিং যদি স্যাচুরেট করতে না পারে তাহলে আসলে অন্য কোনো কিছু স্যাচুরেট করতে পারবে না, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি, ধরে দেখাবো কন্ট্রাডিকশন হবে, এবং তারপরে আমরা বলবো তার মানে আসলে পসিবল একটা ম্যাচিং পাওয়া যাবে। সো আমরা কন্ট্রাডিকশন দেখানোর স্বার্থে আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম ম্যাচিংয়ে আসলে স্যাচুরেট করা সম্ভব না, মানে স্যাচুরেট করতে পারতেছে না, আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম ম্যাচিংয়ে এমন একটা ভার্টেক্স এক্স আছে, এমন একটা অ্যাপ্লিকেন্ট এক্স আছে যে স্যাচুরেট হয় নাই, মানে চাকরি পায় নাই, এমন একটা এক্স অ্যাপ্লিকেন্ট আছে যে চাকরি পায় নাই সেই চাকরির অ্যাসাইনমেন্টে এমএ, হ্যাঁ, এখন আমরা একটা সেট ডিফাইন করতেছি এ, সেটটা ভালো করে বুঝো, সেটার মধ্যে আমরা কাদেরকে ইনসার্ট করতেছি, সেটের মধ্যে আমরা এক্সকে ইনসার্ট করতেছি, মানে এক্স ভার্টেক্সটাকে আমরা এ সেটের মধ্যে রাখতেছি, আর কাকে রাখতেছি, আমরা বলতেছি যে এমন সব ভার্টেক্সকে রাখবো যারা আসলে এক্সের সাথে কানেক্টেড বাই এম অল্টারনেটিং পাথস, আমরা কিন্তু বলি নাই যেটা অ্যাপ্লিকেন্টের সেট, আমরা কিন্তু বলি নাই এটা জবের সেট, আমরা আসলে এর মধ্যে জব এবং অ্যাপ্লিকেন্ট সব কিছু মিক্সচার করে একটা সেট বানাচ্ছি এ, যেটা হচ্ছে ওই যেই অ্যাপ্লিকেন্ট অভাগা চাকরি পায় নাই সে তো থাকবেই, প্লাস এমন সব ভার্টেক্স থাকবে যারা হচ্ছে এক্সের সাথে কানেক্টেড বাই এম অল্টারনেটিং পাথ, এটা জবও হইতে পারে, এটা অ্যাপ্লিকেন্ট হইতে পারে, লেটস সি, মনে করো এটা আমার অ্যাপ্লিকেন্টদের সেট এক্স, এটা আমার জবের সেট ওয়াই, হ্যাঁ, তাহলে দেখো এই আমার এই বোল্ড লাইনগুলো হচ্ছে চাকরি দেওয়া হয়েছে, এ চাকরি পাইছে সবাই চাকরি পাইছে, এই এক্স অভাগা চাকরি পায় নাই, তাহলে এখন আমরা দেখো আমার এক্স সেটটা তো এর মধ্যে থাকবে, এখানে যা আঁকা হয়েছে আসলে সবাই এ সেটের মধ্যে আসে, সবাই আসলে এ সেটের মধ্যে আসে, তো এক্স যে আমরা আঁকছি ও যে হচ্ছে এ সেটের মধ্যে আসে, তারপর দেখি বাকিরা কীভাবে আসছে, যেমন x1 কীভাবে আসছে, দেখো এই যে এই পাত্রের দিকে তাকাও, এটা একটা এম অল্টারনেটিং পাথ, কেন, কারণ এটা ম্যাচিংয়ে নাই, এটা ম্যাচিংয়ে আসে অল্টারনেট করে, আবার দেখো তাহলে এই x1টা একটা ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট, তাকে আমরা এ সেটের মধ্যে রাখছি, আবার দেখো এই যে এই জবটা
একটা জবও কিন্তু থাকতে পারে কীভাবে, এই একটা এম অল্টারনেটিং পাথ দিয়ে কানেক্টেড এক্সের সাথে, তাহলে এটাও কিন্তু এ সেটে থাকবে। তার মানে আমার এ সেটে জবও থাকবে, অ্যাপ্লিকেন্টও থাকবে। এখন আমি এটাকে দুই ভাগ করে ফেলতেছি, একটা হচ্ছে আমার এই ইন্টারসেকশন এক্স, তাহলে কারা, এরা হচ্ছে অ্যাপ্লিকেন্টরা আর এরা হচ্ছে জবরা। তার মানে এ সেটে তো দুজনেই ছিল, আমি এস আর টি দুটা ক্লাসিফাই করে ফেললাম, অর্থাৎ এ সেটের এই দলটা হচ্ছে এস, এই দলটা হচ্ছে টি, ঠিক আছে। এস আর টি দুটা দলে ভাগ করে ফেলছি, অ্যাপ্লিকেন্ট আর হচ্ছে আমার জব, এই দুটা দলে ভাগ করে ফেলছি। এস হচ্ছে অ্যাপ্লিকেন্টরা, টি হচ্ছে জবরা। আচ্ছা, ক্লিয়ারলি এন অফ এস ইজ সাবসেট অর ইকুয়াল টু ওয়াই। কেন? কারণ আমার এসের যেই নেইবাররা তারা তো আসলে এসের নেইবার যারা আছে তারা ধরো আমার চিত্রে দেখতেই পেয়েছে যে ধরো এই কয়জন বা এরকম কিছু, বাট তোমার ওয়াই তো আরও অনেক বড় ছিল, ওয়াই তো আরও ভার্টেক্স ছিল, তুমি তো এই ভার্টেক্সগুলোকে এ সেটে রাখছো, এদের নেইবার এই সেটের মধ্যে আসে, ঠিক আছে, এখানে আসে বা কিছু একটা, আমরা একটু পরে দেখবো। বাট আইডিয়াটা হচ্ছে যে ওয়াই তো আরও মানুষ ছিল, টি তো ছোট্ট একটা জিনিস, তাই না? তাহলে এসের নেইবার যারা, তারা আসলে ওয়াইয়ের আসলে একটা সাবসেট, আসলে লাগবে না প্রুফের কোথাও এই জিনিসটা ইউজ করা লাগবে না, এটা নিয়ে ভাবার কারণ নেই, বাট জাস্ট এটা মাথা ক্লিয়ার রাখার জন্য আর কি বলা হয়েছে ক্লিয়ারলি। আচ্ছা, ঠিক আছে। এখন সিন্স এম ইজ আ ম্যাক্সিমাম ম্যাচিং, এম যেহেতু একটা ম্যাক্সিমাম ম্যাচিং, তাহলে জি এর কোনো এম অগমেন্টিং পাথ নেই। আচ্ছা, তাহলে জি এর মধ্যে কিন্তু কোনো এম অগমেন্টিং পাথ থাকবে না, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচিং নিচ্ছি। আমরা বলছিলাম না, মনে আছে, ম্যাক্সিমাম ম্যাচিংটাও আসলে একটা অ্যাপ্লিকেন্টকে চাকরি দিতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তার মানে কি, প্রত্যেকটা ভার্টেক্স ইন টি ইজ এন এন ভার্টেক্স অফ এন এজ ইন এম। আচ্ছা, তার মানে প্রত্যেকটা ভার্টেক্স টি এর যেই ভার্টেক্স, টি কারা মনে আছে, চাকরিতে প্রত্যেকটা চাকরির জন্যই, প্রত্যেকটা যে চাকরি আছে এই চাকরির প্রত্যেকটা এন ভার্টেক্স, আচ্ছা দাঁড়া, ইজ ভার্টেক্স ইন টি, এটা হচ্ছে চাকরি, এই চাকরিটা একটা এন ভার্টেক্স অফ এন এজ ইন এম, একটা এন ভার্টেক্স হবে, এম এর একটা এন ভার্টেক্স হবে। কেন বলো তো? চিন্তা করো, যদি আমার এমন হয় যে তুমি এমন একটা চাকরি পাইলা যেটা এম এর এন ভার্টেক্স না, এমন একটা টি এর একটা ভার্টেক্স পেলে যেটা এম ভার্টেক্স না, তাহলে প্যারাটা কোথায় হবে? দেখো, প্যারাটা হবে এখানে, যে তোমার, আমি এখানে একটু একে দেখাই জিনিসটা। আচ্ছা, এখানে একটু একে দেখাই। ধরো আমার এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেন্টরা, হ্যাঁ, এটা অ্যাপ্লিকেন্টরা, আর এটা হচ্ছে আমার চাকরিরা, হ্যাঁ। তো এরা তো এস, এরা তো টি, তাই না? তাহলে এখন চিন্তা করে দেখো, এমন একটা ভার্টেক্স যদি থাকে, যেই চাকরির একটা ভার্টেক্স আছে যেটা আসলে মানে তার সে হচ্ছে আসলে তার সাথে কোনো ম্যাচিংয়ের কোনো এজ আসে নাই, আচ্ছা, সে এই এ সেটে আসছে কেন? কারণ তার সাথে এম অল্টারনেটিং পাথ দিয়ে এটা কানেক্টেড। তার মানে ধরো এমন হতে পারে, ধরো এখান থেকে এরকম ডট 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 ডট, কেন আমি এখানে এই দিইনি, কারণ এটা তো অভাগা, ও তো চাকরি পায়নি, ডট ডট হবে শুরুতে অবশ্যই, তারপর ধরো এরকম, তারপর ধরো এরকম। আচ্ছা, ধরো এই চাকরিটা কোনো ম্যাচিংয়ের সাথে কোনো এজই পায়নি, বাট তাহলে তাকায় দেখো তো, আমি যেই পাথটা আঁকছি এই পাথটা একটা এম অল্টারনেটিং পাথ তো বটেই, এটা একটা এম অগমেন্টিং পাথ হয়ে গেছে না? বাট এম অগমেন্টিং পাথ হলে তো ম্যাক্সিমাম হইতো না। তার মানে আমরা কি বলতে পারি, ম্যাক্সিমাম যদি হয় তাইলে এম অগমেন্টিং পাথ থাকবে না। এম অগমেন্টিং পাথ থাকবে না মানে কি, এই টি ভার্টেক্সটাও সামহাও স্যাচুরেটেড হবে কোনো একটা ম্যাচিং দিয়ে। ধরো এটা দিয়ে হয় নাই, তাহলে এটা দিয়ে হবে, মানে এই কোনো এরকম বোল্ড এজ না, এটা হইতেই পারে না। কোনো বোল্ডে যদি না থাকতো তাহলে আসলে এইটা এম অগমেন্টিং পাথ হয়ে যেত। তাইলে যেহেতু এটা ম্যাক্সিমাম, তো এম অগমেন্টিং পাথ নাই, তাই আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা টি এর প্রত্যেকটা ভার্টেক্সই আসলে একটা ম্যাচিং এর সেট থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা তাই বলতেছি ইজ এন ইনভার্টেক্স অফ এন এজ ইন এম। আচ্ছা, যেই এজটা স্যাচুরেট করছে ওই টিটাকে, ওইটার আরেক মাথা কোথায় আছে? কোনো একটা অ্যাপ্লিকেন্টের কাছে আছে। দেখো আমাদের এই চিত্রে চলে আসো, এই যেই এজটা এটাকে স্যাচুরেট করছে তার আরেক মাথা কই আছে? এই যে এখানে আছে, আরেক মাথা এখানে আছে। তার মানে এটা কি একটা এসের একটা জায়গায় আছে না? তাহলে দেখো তো, আমরা উল্টাভাবে বলতে পারি না যে এসের যারা নেইবার, এসের তো নেইবার অনেকে থাকতে পারে, কিন্তু এই যে টি যেই ভার্টেক্সের যে সেটটা আছে, এই টি সেটটা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তো এই লজিকটা বলতে পারি, এই ভার্টেক্সটার জন্য বলতে পারি, এই ভার্টেক্সটা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য তো আমি বলতে পারি, তাই না? তাইলে আমার টিটা আসলে ওই এসের যত নেইবার আছে তার একটা অংশ হবে, এটা শিওর, তাই না? টি নেইবার অফ এসের একটা অংশ হবে। নেইবার অফ এস আরও থাকতে পারে, তবে টি এর সাথে কানেকশনগুলো আছে, এটা বুঝতে পারতেছি আমরা। তাহলে টি হচ্ছে নেইবার অফ এসের একটা অংশ হবে।
আচ্ছা, আবার অন্যভাবে একই কথা বলা যায় না এসের বেলায়ও, যে এসের প্রত্যেকটা ভার্টেক্সও অবশ্যই কী হবে, এসের প্রত্যেকটা ভার্টেক্সেরও ম্যাচিংয়ের একটা অংশ থাকবে, কারণ ম্যাচিং না হলে ওই যে আবার একই লজিক, টি এর জন্য যেই লজিক দিছি, টি এর জন্য কী লজিক দিছিলাম, যে ম্যাচিংয়ের অংশ না হলে তো অগমেন্টিং পাথ থাকবে, এম অগমেন্টিং পাথ থাকবে, কিন্তু আমরা তো জানি ম্যাক্সিমাম হলে তো এম অগমেন্টিং পাথ থাকবে না, তাই এসের প্রতিটা ভার্টেক্সের জন্য একই লজিক, ওইটারও হচ্ছে একটা ম্যাচিংয়ের দাগ থাকবে, ওইটার একটা ম্যাচিংয়ের দাগ থাকবে, সেই ম্যাচিংয়ের দাগে আরেক মাথা কই থাকবে, অবশ্যই টিতে থাকবে। তার মানে এই যে আমার যেই অ্যাপ্লিকেন্ট আছে, সেই অ্যাপ্লিকেন্টদের জন্য যে ম্যাচিংয়ের দাগগুলো সেগুলো তো নেইবার সেটা চলে যাচ্ছে, তার মানে এস এর নেইবার কালার টি এর এখানে চলে যাচ্ছে, তাই না, এই পাশে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এই নেইবার, এই এস এরগুলোর যে নেইবাররা আছে, এই নেইবাররাও এই পুরো যে টি, যে নিচে টি বিশাল টি দেখতেছো না, তার একটা অংশ হবে। অর্থাৎ আমি আবার রিক্যাপ করি, প্রথমে আমরা বলছি যে টি এর সাথে যে ম্যাচিংয়ের এজটা আছে, টি এর সাথে যে ম্যাচিংয়ের এজটা আছে, যে এই এজটা, তার আরেক মাথা তো এসে থাকবে, তার মানে উল্টাভাবে বলে এর সাথে যে কানেকশনটা আছে, এস এর সাথে কানেকশনের এক মাথাটা টিতে আছে, অর্থাৎ টি হচ্ছে এস এর নেইবারদের মধ্যে একটা অংশ। আবার উল্টাভাবে বলা যায়, একই লজিক যদি আমরা এসের মধ্যে ফেলি, এসের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে এসের যে ম্যাচিংয়ের এজগুলো আছে, সেই এসের ম্যাচিংয়ের এজগুলোর আরেক মাথা তো টিতে থাকবে, তার মানে এসের যে নেইবাররা আছে, প্রত্যেকটা এসের জন্য যে নেইবারগুলো সেগুলো তো টি এর পাশে, এ পাশেই আসছে, তাই না, টি এর একটা অংশ হবে, টি এর মধ্যেই থাকবে, টি এর বাইরে যাবে না, এসের নেইবারগুলো টি এর মধ্যে থাকবে, এই দুটোকে মার্জ করে কি বলা যায়, যে টি আসলে নেইবার অফ এস বলা যায়, টি আসলে নেইবার অফ এস। তাইলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি টি হচ্ছে নেইবার অফ এস এবং তাদের কার্ডিনালিটিটা ইকুয়াল, নেইবার অফ এস ইজ ইকুয়াল টু টি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো আরও কথা আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে কোনো এম অগমেন্টিং পাথ নাই, নো এম অগমেন্টিং পাথ, কারণ এম হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচিং, তার মানে আমার এই যে যেই মানুষ চাকরি পায় নাই, ওকে যদি বাদ দাও, ওকে বাদ দিয়ে যদি চিন্তা করো, তাইলে ওকে বাদ দিয়ে বাকি সবাই আসলে স্যাচুরেটেড। কেন? কারণ যেহেতু যদি স্যাচুরেটেড না হয়, তাহলে দেখবে এম অগমেন্টিং পাথ পাওয়া যাবে। কেন? স্যাচুরেট এক্স থেকে যে শুরু হয়েছে, যে চাকরি পায় নাই, দেখো কই চিত্র কই, এই যে চাকরি পায় নাই তার থেকে তো ডট ডট দিয়ে শুরু হয়েছে। এমন যদি কেউ থাকে যে হচ্ছে এখানে এম অল্টারনেটিং পাথ দিয়ে কানেক্টেড, বাট সে স্যাচুরেটেড না, তাহলে তো এইটা আর এইটা দুইটাই যদি হচ্ছে স্যাচুরেটেড না হয়, তাহলে তো ওদের মাঝখানে একটা এম অগমেন্টিং পাথ হয়ে যাবে, তাই না? এই কারণে বলতেছে যেহেতু এম অগমেন্টিং পাথ নাই, তাহলে ওই এক্স বাদে বাকি সবাই আসলে স্যাচুরেটেড। তার মানে চিন্তা করো, স্যাচুরেটেড মানে কি, সবার মধ্যে একটা ওই ম্যাচিং ওদের মধ্যে দিয়ে গেছে, ম্যাচিংয়ের মানুষজন ওকে টাচ করছে, ম্যাচিংয়ের এজগুলো। তাহলে ম্যাচিং যখন দিছে, চিন্তা করো একটা ম্যাচিংয়ের দিকে তাকাও, একটা ম্যাচিং ধরো, এই যে এই ম্যাচিংটা কি আসলে একটা 1-to-1 করেসপন্ডেন্স দেখাচ্ছে না? A1 সাথে J1 1-to-1 করেসপন্ডেন্স, A2 সাথে J5 A3 সাথে J3 একটা 1-to-1 করেসপন্ডেন্স দেখাচ্ছে না? ম্যাচিংটাই মানেই তো একটা 1-to-1 করেসপন্ডেন্স। কেন 1-to-many হইতে পারে না? কারণ 1-to-many হলে তো ম্যাচিং হইতো না, ওই যে এক জায়গায় কমন এন্ডপয়েন্ট চলে আসতো। এই কারণে ম্যাচিং মানেই তো 1-to-1 করেসপন্ডেন্স। তাহলে দেখো, তাহলে এই ম্যাচিংটা আমাকে একটা 1-to-1 করেসপন্ডেন্স দিচ্ছে কাদের মধ্যে? যাদের মধ্যে ম্যাচিংটা আছে। কাদের মধ্যে ম্যাচিংটা আছে? ওই এই যে অ্যাপ্লিকেন্টদের মধ্যে এক্স অভাগা ও বাদ দিয়ে, আর সবগুলা জবের মধ্যে, সবগুলো জব না, মানে আসলে ওই আমরা তো প্রথমেই কমায় আনছিলাম, টি মানে তো আসলে ওই যে এ সেটের মধ্যে থাকতে হবে, এ সেটি তো আসলে কমায় আনছে। এনিওয়ে, এস মাইনাস এক্স আর টি, অর্থাৎ এই জব, কিছু কিছু জব আর এই অ্যাপ্লিকেন্টদের মধ্যে একটা 1-to-1 করেসপন্ডেন্স আছে। তার মানে কি, এস মাইনাস এক্স এর মধ্যে এখানে আছে এস এর কার্ডিনালিটি মাইনাস একটা, আর এই টি এর মধ্যে আছে টি এর কার্ডিনালিটিটা, তাহলে দে মাস্ট বি ইকুয়াল, তাইলে আমরা একটু আগে প্রমাণ করছি এন অফ এস হচ্ছে টি, আবার এখন প্রমাণ করলাম টি হচ্ছে এস মাইনাস ওয়ান, তাহলে ভ্যালু বসায় দাও, তাহলে কী পাওয়া যাবে? এন অফ এস হচ্ছে এস মাইনাস ওয়ান। কিন্তু আমরা না ধরে নিয়েছিলাম এন অফ এস হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এস, তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল না? তার মানে অবশ্যই একটা ম্যাচিং এক্সিস্ট করে। ঠিক আছে, এটা গেল। এবার আসো আমরা পরেরটা দেখি। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সেট নিয়ে কথাবার্তা বলতেছি, যে একটা সেট এস অফ ভার্টিসিস গ্রাফ জি ইজ ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? যখন মানে ইন্ডিপেন্ডেন্ট সেট মানে হচ্ছে আমি অনেকগুলো ভার্টেক্স নিচ্ছি, অনেকগুলো ভার্টেক্সের একটা ঝুড়ি, যেই ঝুড়ির মধ্যে যে ভার্টেক্সগুলো আছে তাদের নিজেদের মধ্যে কোনো এজ নাই। যেমন ধরো এই চিত্রের মধ্যে সাদা সাদা কালার যেগুলো, এগুলো হচ্ছে আমার সেটের অংশ, দেখো এদের মধ্যে কোনো এজ নাই। আবার এখানে দেখো সাদা সাদাগুলোর মধ্যে এরাও কিন্তু এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো এজ নাই, তাইলে এরাও হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেট। এখন এখানে আমরা আবারও সেই ম্যাক্সিমাল মানে হচ্ছে যে আমি
এস ইজ নট আ প্রপার সাবসেট অফ এনি আদার ইন্ডিপেন্ডেন্ট সেট অফ জি। অর্থাৎ সোজা বাংলায়, এটা অনেক প্যাঁচায় বলছে, সোজা বাংলায় ওই সেটের সাথে নতুন কোনো ভার্টেক্স অ্যাড করলে সেটা ইন্ডিপেন্ডেন্ট সেট থাকবে না। যেমন ধরো এই ডায়াগ্রামটার দিকে তাকাও, এই ডায়াগ্রামটার মধ্যে খেয়াল করে দেখো, আমি যে কোনো একটা ভার্টেক্স যদি অ্যাড করি, ধরো এই ভার্টেক্সটা অ্যাড করলাম, তাহলে দেখো এখানে তো কানেকশন হয়ে গেছে, তাহলে তার ইন্ডিপেন্ডেন্ট সেটই রইল না, তাই না? তাহলে এটার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট ম্যাক্সিমাল হওয়ার অর্থ হচ্ছে অন্য কোনো ভার্টেক্স যদি তুমি এখানে অ্যাড করো তাহলে এটার ইন্ডিপেন্ডেন্ট সেটই থাকবে না। আর এটা হচ্ছে ম্যাক্সিমাল। আর ম্যাক্সিমাম মানে কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে অল পসিবল ইন্ডিপেন্ডেন্ট সেটের মধ্যে যার সাইজ সবচেয়ে বেশি, যার কার্ডিনালিটি সবচেয়ে বেশি, ঠিক আছে? ওই নাম্বারটাকে বলে হচ্ছে আলফা জি, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্স নাম্বার বলা হয়। আচ্ছা, এবার আসো কাভার্স। একটা ভার্টেক্স কাভার অফ আ গ্রাফ ইজ এ সেট কিউ সাবসেট অর ইকুয়াল ভি, মানে সাবসেট অফ ভি, ঠিক আছে? একটা ভার্টেক্স কাভার মানে আবারও সেই কিছু ভার্টেক্সের সেট, যেটা এমন সব ভার্টেক্সের সেট যাদেরকে দিয়ে সবগুলো এজই মোটামুটি কাভার হয়ে গেছে, সোজা বাংলায় বললে। অর্থাৎ প্রত্যেকটা এজেরই অ্যাটলিস্ট একটা এন্ড পয়েন্ট আসলে চলে আসছে, এমন সব ভার্টেক্সকে তুমি নিচ্ছ, এমনভাবে নিচ্ছ যাতে প্রত্যেকটা এজেরই অ্যাটলিস্ট একটা এন্ড পয়েন্ট চলে আসে। আচ্ছা, এখন মিনিমাম ভার্টেক্স কাভার বলতে কি বুঝাবে ইট কন্টেইনস দ্য মিনিমাম নাম্বার অফ ভার্টিসেস অ্যামং অল ভার্টেক্স কাভার্স অফ জি। আচ্ছা, এখন আমরা এখানে একটা লেমা দেখি। লেমাটা আমরা হচ্ছে ডিএসএতেও পড়ছিলাম। সেটা হচ্ছে যে যদি তোমার কাছে একটা সেট থাকে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেট, তাইলে টোটাল ভার্টেক্সের সেট থেকে ওইটাকে বাদ দিয়ে দিলে তুমি একটা ভার্টেক্স কাভার পেয়ে যাবে। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট সেট তুমি যদি পাও, সেটা টোটাল ভার্টেক্স থেকে তাকে বিয়োগ করে দিলে অর্থাৎ বাকি ভার্টেক্সগুলোকে নিয়ে ভার্টেক্স কাভার পাওয়া যাবে। এটা আমরা প্রুফ করব। কীভাবে প্রুফ করব? দেখো, দুইটাই প্রুফ করব, বোথ ওয়ে প্রুফ করব। ধরো এস একটা ইন্ডিপেন্ডেন্ট সেট, এজ যদি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা যে কোনো একটা এজ নাও, ইউভি, যে কোনো একটা এজ, ইউ আর ভি এর মধ্যে একটা এজ, তুমি চিন্তা করো ইউ আর ভি দুইটাই কি ইন্ডিপেন্ডেন্ট সেটে থাকতে পারে না, কারণ দুইটাই তাহলে তো এজ দিয়ে কানেক্টেড, ইন্ডিপেন্ডেন্ট কীভাবে হয়, তাই না? তাহলে দুইটা আলাদা আলাদা, তারা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তাদের মধ্যে কোনো এজ থাকবে না। অর্থাৎ এই ইউ আর ভি এই দুইজনের যে কোনো একজন থাকতে পারবে সর্বোচ্চ ইন্ডিপেন্ডেন্ট সেটে, যে কোনো একজন। দুদিন থাকলে তো এজ হয়ে গেল, তাই না? তাহলে যে কোনো একজন থাকতে পারবে। যে কোনো একজন যদি থাকতে পারে, ধরো ইউ আছে, তাহলে তুমি যখন টোটাল ভার্টেক্সের সেট থেকে এটাকে বিয়োগ করবা, তখন ইউ বাদ হয়ে যাবে, ভি চলে আসবে সিলেকশনে, তাই না? ইউ বাদ হয়ে যাবে, ভি আসবে। আবার ধরো ইউভি কেউই ছিল না, তাহলে যখন আমি বিয়োগ করে দিব টোটাল ভার্টেক্স থেকে, তখন ইউভি দুজনই আসবে। তার মানে হয় ইউভি এর একজন আসবে আমার বিয়োগ ফলে, অথবা দুজনই আসবে। আইদার ওয়ে এই এজের একজন মানুষ তো চান্স পাচ্ছে তো, এজটাকে এজের কেউই চান্স পাবে না এমন কি হচ্ছে? ভেবে দেখো, এই এজের হয় দুজনই চান্স পাবে, নাহলে যে কোনো একজন চান্স পাবে, কিন্তু কেউ চান্স পাবে না, এটা হতে পারে না, তাই না? তার মানে আমার প্রত্যেকটা এজই তো কাভার হয়ে যাচ্ছে, তাহলে আমি ওই বিয়োগ ফলটা আসলে একটা ভার্টেক্স কাভার। এখন আমরা সাফিসিয়েন্সি দেখি, যে আসলে যদি আমার হচ্ছে একটা ভার্টেক্স কাভার থাকে, আমি যখন বিয়োগ করবো সেটা ইন্ডিপেন্ডেন্ট সেট হয় কিনা। তো আমরা ধরলাম এই যে ভি মাইনাস এস, এটা আমার ভার্টেক্স কাভার আছে, আমি তখন বাকিটুকু অংশটুকু একটা ইন্ডিপেন্ডেন্ট সেট হবে, প্রুফ করতে হবে। তো আমরা ধরে নিলাম যে বাকি অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট সেট হবে না। তাহলে লজিক্যালি চিন্তা করো, তুমি যখন টোটাল ভার্টেক্স থেকে ভার্টেক্স কাভার বিয়োগ করে দিচ্ছ, তার মানে তুমি কি করতেছো? একটা এজের কথা চিন্তা করো, তুমি সেইটা যখন তুমি বিয়োগ করে দিলা, তখন আমার বিয়োগ ফলটা ইন্ডিপেন্ডেন্ট সেট হবে না ধরে নিছিলাম না? তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট সেট না হয় তার অর্থ কি? বিয়োগ করে দেওয়ার পরে এমন দুইটা ভার্টেক্স পাওয়া গেছে যাদের মধ্যে এজ আছে। আবার বলি, যখন তুমি বিয়োগ করে দিছো, যদি বিয়োগ ফলটা ইন্ডিপেন্ডেন্ট সেট না হয় তার অর্থ কি? বিয়োগ ফলটার মধ্যে এমন দুইটা ভার্টেক্স আছে যাদের মধ্যে একটা এজ আছে। তার মানে কি দাঁড়াইতেছে? বিয়োগ ফলের মধ্যে একটা এজের দুই ভার্টেক্সই চলে আসছে, মানে কি? বিয়োগ করার আগে কি ওই দুই ভার্টেক্সে একটাও ছিল না? ওই দুই ভার্টেক্সের যদি একটাও না থাকে, তাহলে ওই এজটাই তো কাভার হয় না, তাহলে ভার্টেক্স কাভার হয়েছে কীভাবে জিনিসটা, তাই না? তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। তাই আমরা বলতেছি যে এটা আসলে একটা ভার্টেক্স কাভার তুমি যদি বিয়োগ করো, টোটাল ভার্টেক্স থেকে ভার্টেক্স কাভার ফেলে দিলে ইন্ডিপেন্ডেন্ট সেট পাওয়া যাবে আসলে। আচ্ছা, তাহলে তুমি যদি ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট সেট খুঁজো, সেটা মিনিমাম ভার্টেক্স কাভার খোঁজার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এবং both আর এনপি হার্ড। আচ্ছা, আরেকটা আছে এজ কাভার কি জিনিস? এজ কাভার মানে হচ্ছে এজের সেট। ভার্টেক্স কাভার ছিল ভার্টেক্সের সেট, যেটা সব এজকে মোটামুটি কাভার করে ফেলে। আর এজ কাভার হচ্ছে এজের সেট, যেটা সব ভার্টেক্সকে মোটামুটি কাভার করে ফেলে। অর্থাৎ এভরি ভার্টেক্স অফ জি ইজ ইনসিডেন্ট টু সাম এজেস অফ এল বিং দ্য এজ কাভার। হ্যাঁ, এল বিং দ্য এজ কাভার। আচ্ছা, এবার আসো ডমিনেটিং সেট।
ডমিনেটিং সেট মানে হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে এমন সব ভার্টেক্সের সেট যারা নিজে এবং নেইবারদেরকে নিয়ে পুরো গ্রাফটাই দখল করে ফেলছে, ডমিনেট করে ফেলছে সো টু স্পিক, ঠিক আছে? এটা কিন্তু ইনফরমালি বলতেছি, মানে একটা দেখো ডমিনেটিং সেট হচ্ছে এমন একটাই যার ডমিনেটিং সেট অফ আ গ্রাফ হবে একটা ডি সেটটা যদি এভরি ভার্টেক্স ইন ভি ইজ আইদার ইন ডি অর অ্যাডজেসেন্ট টু আ ভার্টেক্স অফ ডি। তার মানে তোমার ডি এর ঝুড়িতে যেসব ভার্টেক্সকে রাখছো সেই সব ভার্টেক্স আর তার অ্যাডজেসেন্ট ভার্টেক্স এদেরকে সবাইকে মিলাইলেই তুমি হচ্ছে টোটাল ভার্টেক্সটা পেয়ে যাবে। মানে টোটাল ভার্টেক্সের এমন কোনো ভার্টেক্স নাই যে হচ্ছে অরিজিনাল সেটেও আসে নাই আবার তার নেইবারও না, এমন হবে না, ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে তো কঠিন। তো ধরো এই যে এই গ্রাফটা চিন্তা করো, এই গ্রাফটা চিন্তা করো, জাস্ট এই গ্রাফটার মধ্যে একটা ডমিনেটিং সেট হইতে পারে এই যে বি একাই নিজেই, দেখো কারণ কি বি এর সাথে বিকে তুমি যদি নাও তাহলে বি তো নিজে চান্স পাইছেই, আর হচ্ছে এই যে এদেরকে অ্যাডজাসেন্টের কারণে এরাও চান্স পেয়ে গেছে, মানে ডমিনেটিং সেটের মধ্যে রাখা লাগবে না, এরা এমনিই হচ্ছে চান্স পেয়ে গেছে এমন আর কি, এদেরকে ডমিনেট করে ফেলছে এমন চিন্তা করতে পারো। আবার ধরো এটা হইতে পারে কিনা, ধরো সি নিলাম আর ই নিলাম, হ্যাঁ এটাও ডমিনেশন হতে পারে। দেখো সি নিজে একটা ভার্টেক্স যে চান্স পাইছে তার কারণে বি আর ডি চান্স পেয়ে গেছে, আবার ই নিজে একটা ভার্টেক্স যে চান্স পাইছে তার কারণে এ আর ডি চান্স পেয়ে গেছে, মানে ওভারঅল সবগুলোই কভার হয়ে গেছে। সো ডমিনেটিং সেট মানে হচ্ছে এরকম একটা জিনিস আর কি। তো এখন আসো, তো ডমিনেটিং সেটটা মিনিমাল হবে ইফ ডি ডাজ নট প্রপারলি কন্টেইন আ ডমিনেটিং সেট অফ ডি। সোজা কথা, মিনিমাল কখন হবে, যখন তুমি এইটা থেকে যদি কমাও, এই যে ডমিনেটিং সেটের যেটা পাইছো একটা ঝুড়ি ভার্টেক্সের সেট, তাই না, ভার্টেক্সের ঝুড়ি, এই ঝুড়ি থেকে কোনো একটা ভার্টেক্সকে বাদ দিয়ে দিলে সেটা ডমিনেটিং থাকে না, এমন যদি হয় তাহলে এটা মিনিমাল হবে। আর মিনিমাম কখন হবে, যখন সেটা গ্লোবালি যত ডমিনেটিং সেট সম্ভব তার সবার মধ্যে ছোট, ঠিক আছে, সবার মধ্যে ছোটোটা হচ্ছে ডমিনেটিং সেট, এবং ডমিনেশন নাম্বার হচ্ছে গামা দিয়ে লিখে, যেমন ধরো ফিগার 5.9 যে গ্রাফটা আছে, ফিগার 5.9 গ্রাফ কই, এই যেখানে দেখো এইটার ডমিনেটিং সেট হবে, দেখো সবচেয়ে কম যদি নিতে চাও তুমি সি নাও আর ই নাও, এর কারণে এরা সবাই হচ্ছে আসলে অটোমেটিক কাভার হয়ে যেতেছে, তাই না? তাইলে এটা হচ্ছে তোমার ডমিনেটিং সেট হচ্ছে, এখানে ডমিনেটিং নাম্বার গামা দিয়ে লিখবো, এটা হচ্ছে 2। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখো, যে বেসিক্যালি বলতেছে যে ওই যে বসাবে আর কি, ফায়ার স্টেশন বসাবে, এটা দেখো যে ডমিনেটিং সেটে বসাইলে সবচেয়ে কম মানে সবচেয়ে লাভ হয় আর কি। আচ্ছা, এবার আসো একটা লেমা, খুবই মজার একটা লেমা। এই লেমাটা বলতেছে যে একটা কানেক্টেড সিম্পল গ্রাফ আছে, তাহলে গামা হচ্ছে ধরো তোমার ডমিনেশন নাম্বার অফ দ্য গ্রাফ, অ্যান্ড ডায়াম জি হচ্ছে ডায়ামিটার অফ জি। মনে আছে ডায়ামিটার কি জিনিস? ওই যে যেই একটা গ্রাফের দুইটা ভার্টেক্স এর মধ্যে তো একটা শর্টেস্ট পাথ আছে, তাই না? তাহলে ধরো তুমি অল পেয়ার শর্টেস্ট পাথ বের করছো, অল পেয়ার শর্টেস্ট পাথের মধ্যে সবচেয়ে বড় যে শর্টেস্ট পাথটা শর্টেস্টই, বাট শর্টেস্ট পাথগুলোর মধ্যে যেই পেয়ারের জন্য সবচেয়ে বড় শর্টেস্ট পাথ, ওই পাথটা হচ্ছে ডায়ামিটার, ওই পাথটা হচ্ছে ডায়ামিটার বলি আমরা, ঠিক আছে, ডায়ামিটার অফ জি। বেসিক্যালি ডায়ামিটার একটা সংখ্যা, ওই পাথের দৈর্ঘ্যটাকে ডায়ামিটার বলে, বাট ইউ গেট মাই পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এক্স আর ওয়াই হচ্ছে সবচেয়ে দূরের দুইটা ভার্টেক্স যাদের শর্টেস্ট ডিস্টেন্স ওই ডায়ামিটারের সমান, বেসিক্যালি ওই যে সবচেয়ে দূরের দুইটা ভার্টেক্স। হ্যাঁ, তো এখন তুমি চিন্তা করে দেখো, একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে ধরো আমার এটা হচ্ছে সেই সবচেয়ে বড় পাথটা। আচ্ছা, এখন জিনিসটা চিন্তা করে দেখো যে আমার এই পাথের যে কোনো একটা ভার্টেক্সের জন্য তুমি চিন্তা করো ও আসলে কয়টা জিনিসকে ডমিনেট করে বেসিক্যালি, ঠিক আছে? চিন্তা করে দেখো, ডমিনেটিং মানে ও নিজে তো আছেই, আর ওর পাশের জন আছে, তার মানে 3 জন, আর এই একদম এজেরগুলো কয়জন? 2 জন। তার মানে বেসিক্যালি সহজ কথায় এই পাথের কোনো একটা ভার্টেক্সের মানে সর্বোচ্চ 3 জনকে ডমিনেট করতে পারে, 2 জনকেও পারে, 3 জনকেও পারে, সর্বোচ্চ 3 জনকে ডমিনেট করতে পারে। আচ্ছা, এই পাথের কথা গেল, সবচেয়ে বড় পাথের কথা গেল। এবার আমরা একটু অন্য চিন্তা করি। ধরো এই পাথ বাদ, আমরা চিন্তা করতেছি বাইরের কোনো একটা ভার্টেক্স এই পাথের কয়জনকে ডমিনেট করতে পারে সর্বোচ্চ, এই পাথের। দেখো তো,
আমি এটাকে একটু আগের মতো করে দিই। হ্যাঁ দেখো, ধরো আমি ধরলাম এটা এই পাথের তিনজনকে পারে, নিজেকে সহ গোনা যাবে না, কারণ কি এই পাথের কয়জনকে বলতেছি। তাহলে এই ধরো এই ধরো তিনজনকে পারে, তিনজনকে যদি পারে তাইলে সমস্যা আছে। সমস্যাটা কোথায় দেখো, তিনজনকে পারলে ধর দুইয়ের বেশি জনকে যদি পারে তাহলে সমস্যা আছে। সমস্যাটা এখানে যে ধরো এই যে এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা যাদেরকে ডমিনেট করতেছে, দূরের ভার্টেক্সটাকে নাও, এদের মধ্যে দেখো তো এই তাহলে দেখো তো এই পাথটা শর্টেস্ট পাথ হয় না। বাট বাই ডেফিনেশন এই যে সবচেয়ে দূরের ভার্টেক্স শর্টেস্ট পাথ তো লালটা, তাহলে নিশ্চয়ই এইভাবে তিনটা চারটাকে ডমিনেট করতে পারে না। তিনটা চারটাকে ডমিনেট করলে শর্টেস্ট পাথ ছোটো হয়ে যাবে। তাহলে দুইটাকে পারে, সর্বোচ্চ দুইটাকে পারে। এখন এই দুইটাও আবার কথা আছে, ধরো এই দুইটাকে কি পারে, এই দুটাকেও পারে না। কেন পারে না? কারণ তাহলে তো আবার একই কথা, শর্টেস্ট পাথ ছোটো হয়ে যাবে। বাট বাই ডেফিনেশন শর্টেস্ট পাথ তো ওইটাই ছিল, লালটাই ছিল, তাই না? তাইলে এটাকেও পারে না। তাইলে দুইটাকে পারে ঠিক আছে, বাট দুইটা কনসিকিউটিভ মানুষকে পারে, দুইটা কনসিকিউটিভ মানুষকে সে ডমিনেট করতে পারে। তাইলে এবং দেখো অ্যাটমোস্ট, আচ্ছা এখানে তাহলে ওই পাথের সর্বোচ্চ দুজনকে ডমিনেট করতে পারে। আর যদি তুমি বলো ইন জেনারেল ওই পাথের না, মানে ওভারঅল কজনকে ডমিনেট করতে পারে, সেক্ষেত্রে দেখো আচ্ছা এখানে বলছে দেখো ইউ ক্যান অলসো ডমিনেট অ্যাটমোস্ট 3 ভার্টিসেস অন পি। আচ্ছা অ্যান্ড দোজ ভার্টিসেস মাস্ট বি কনসিকিউটিভ। আচ্ছা তিনটাকে পারে, আসলে তিনটাকে পারে বাট এরা কনসিকিউটিভ হইতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ তিনটাকে পারে এবং কনসিকিউটিভ হতে হবে। তাহলে দেখো দেখো এখানে সমস্যাটা হবে না। কারণ সমস্যাটা হবে না কারণ দেখো তুমি যখন এই পাতটা আর ওই পাতটা দৈর্ঘ্য আসলে সেম, ওই লালটা আর এই যে কালো যে পাতটা এখন নতুন করে আঁকলাম এর দৈর্ঘ্য আসলে সেম। বেসিক্যালি এইটা আর এইটা সাবস্টিটিউট হয়ে গেছে আর কি, দ্যাটস ইট। তার মানে তিনটাকে পারে, আসলে তিনটাকে পারে, বাট তিনটা কনসিকিউটিভ হইতে হবে। তিনটার বেশিকে পারে না, কারণ তিনটার বেশিকে যদি করা শুরু করে তখন শর্টের পাত ছোটো হয়ে যাবে। আর তিনটার হইতে হবে এবং তিনটাকে কনসিকিউটিভলি হইতে হবে। কনসিকিউটিভ না হয় যদি দূরে হবে তাহলে আবার শর্টেস্ট পাথ ছোটো হয়ে যাবে। তার মানে এই পাথের, এই লাল পাথের কারো সর্বোচ্চ ডমিনেশন কত দেখছি? 3। এই লাল পাথকে ডমিনেট করার সর্বোচ্চ নাম্বার 3। আর এই লাল পাথের বাইরের কোনো একটা ভার্টেক্স তার লাল পাথকে ডমিনেট করার সর্বোচ্চ ডমিনেশন কত? 3। তার মানে আইদার ওয়ে একটা ভার্টেক্স, এই গ্রাফের একটা ভার্টেক্স, এই ডায়ামিটার যে লাল পাথটা আছে এই লাল ডায়ামিটারটা সর্বোচ্চ 3টা ভার্টেক্সে ডমিনেট করতে পারে। তাহলে তুমি চিন্তা করো একদম হ্যাপি সিনারিও কি? হ্যাপি সিনারিও হচ্ছে ধরো আমার এই যে আমি এখানে আবার আঁকি পাতটা, ধরো এই হ্যাপি সিনারিও হচ্ছে যে আমি আমার ধরো এই যে এই তিনটা ভার্টেক্সকে একটা মানুষ স্যাটিসফাই করে, একটা মানুষ ডমিনেট করে, আবার এই তিনটাকে আরেকটা মানুষ ডমিনেট করে। এটা সবচেয়ে হ্যাপি। কিন্তু এমন তো হইতেই পারে যে আসলে ডমিনেট করে না, একটা মানুষ এমন নাই যে তিনজনকে ডমিনেট করে। আমি তো খুবই হ্যাপি গুনতেছি, মানে বেস্ট কেস সিনারিও যেখানে প্রত্যেক তিনটাকে একটা করে ডমিনেট করতেছে। এমন হইতে পারে যে এই তিনটাকে হচ্ছে ও একজন ডমিনেট করে না, বা হচ্ছে এই যে দুইটা ভার্টেক্স যারা হচ্ছে এই পাথের মানুষকে ডমিনেট করতেছে তাদের মধ্যে ওভারল্যাপ আছে, এমন হইতে পারে, তাই না? আমি একদম হ্যাপি পাথ গুনতেছি। তো এই ভার্টেক্স যদি তোমার কাছে ধরো যদি 6টা থাকে, এই ভার্টেক্স তোমার কাছে 6টা থাকলে অ্যাটলিস্ট কয়জনকে লাগবে ডমিনেট করতে? অ্যাটলিস্ট হচ্ছে যে প্রত্যেক তিনটা তো একটা করে ডমিনেশন পাচ্ছে, প্রত্যেক তিনটা একটা করে ডমিনেশন পাচ্ছে। তার মানে এই 6 জনকে খুশি করতে তোমার অ্যাটলিস্ট 2 জন লাগবে, এই 6 জনকে ডমিনেট করতে তোমার অ্যাটলিস্ট 2 জন লাগবে। তার মানে 2 জনের বেশি লাগতে পারে না, কারণ বুঝতে পারছো তো, খুব হ্যাপি, মানে খুবই বেস্ট কেস নিয়ে চিন্তা করছি। তাহলে তোমার আসলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 জন লাগবে। তার মানে এটা কোত্থেকে পাইতেছি, কয়জন লাগবে এটা কোত্থেকে পাইতেছি? যেটা পাইতেছি গ্রেটার দেন অর ইকুয়াল টু কয়টা ভার্টেক্স আছে ডায়ামিটারে ডিভাইডেড বাই 3। তাহলে দেখো ডায়ামিটার প্লাস 1টা ভার্টেক্স আছে আমার ডায়ামিটারের মধ্যে। কেন? কারণ ডায়ামিটার তো হচ্ছে পাথের লেংথ, ডায়ামিটারটা পাথের লেংথ, তার থেকে 1 যোগ করলে ভার্টেক্সের সংখ্যা পাওয়া যায়। কারণ তুমি চিন্তা করো এক লেংথের পাথে কয়টা ভার্টেক্স? 2টা ভার্টেক্স। তাহলে ডায়ামিটার লেংথের পাথে ডায়ামিটার প্লাস 1টা ভার্টেক্স ডিভাইডেড বাই 3 করলে, সেল করলে তুমি পাবা অ্যাটলিস্ট অতগুলা লাগবে ভার্টেক্স এটাকে পুরো গ্রাফটাকে, পুরো এই পাথটাকে ডমিনেট করতে।
তাইলে এই কারণে বলতেছে গামা জি অ্যাট লিস্ট এইটা। এখন বলতে পারো কেন ওই ইকে ডমিনেট করলে কি পুরোটা হয়ে গেলো, ডায়ামিটারকে ডমিনেট করলে কি সবাই পুরো গ্রাফকে ডমিনেট করলো? না, সেটা তো বলতেছে না। ডায়ামিটারকে ডমিনেট করতেই অ্যাটলিস্ট এতগুলো লাগবে, তাহলে সবাইকে ডমিনেট করতে এর চেয়ে বেশি লাগতেই পারে। এই কারণে তো গ্রেটার দেন তো এখানে আসেই, গ্রেটার দেন তো আমরা মুছতেছি না, তাই না? তাহলে এটা অ্যাটলিস্ট এতগুলো লাগবে। আচ্ছা, এখানে একটা সুন্দর সূত্রের মতো দিছে, যেটার প্রুফটা আর কি নাই, প্রুফটা হচ্ছে এখানে নাই। যেটা বলছে ডমিনেশন নাম্বার বের করার জন্য একটা ইন্টারেস্টিং আইডিয়া হচ্ছে যে আমরা একটা গ্রাফ থেকে একটা এজ, আমরা একটা করে এজের লুপ চালাবো, ঠিক আছে? একটা এজের লুপ না, আসলে যে কোনো একটা এজ পিক করবো, যে কোনো আরবিট্রারি এজ পিক করলাম। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, এই জিনিসটা একটু বোঝাটা একটু কঠিন, আমি একটু বুঝায় বলি। ধরো আমার কাছে একটা গ্রাফ আছে এরকম, ধরো আমার কাছে এরকম একটা গ্রাফ আছে। আচ্ছা ঠিক আছে, ধরো আমার কাছে আমার একটা গ্রাফ আছে, এই গ্রাফটার আমি ডমিনেশন নাম্বার বের করতে চাই। তো তখন যেটা করা লাগে যে আমার 3টা গ্রাফের মধ্যে ডমিনেশন নাম্বার বের করে মিনিমাম নিব। সেটা হচ্ছে যে কোনো একটা এজ পিক করো, ধরো আমি এই মাঝখানে এটা পিক করলাম। এই মাঝখানের এজটাকে আমি একবার রিমুভ করে দিব, সেই রিমুভড গ্রাফের ডমিনেশন নাম্বার বের করব। এটাকে বললাম হচ্ছে আমার ডমিনেশন নাম্বারটাকে বললাম আমরা গামা 1। আচ্ছা, তারপরে আমরা আবার কি করব, এই এজটার যে দুইটা মাথা ছিল, একটা ছিল ইউ, একটা ছিল ভি। তাহলে আমাদের দুইটা মাথা যে ইউ আর ভি ছিল, আমরা করব কি, ইউ এর সবগুলা এজকে মুছে ফেলবো, জাস্ট ইউভি এজটা রেখে দিব। অর্থাৎ দেখো আমরা কিন্তু এই এজটা রাখছি, এই এজটা কিন্তু মুছি নাই, এই এজটা কিন্তু রেখে দিছি। তার মানে আমরা ইউ এর সবগুলো এজকে মুছে ফেলবো, ইউভি এজটা রেখে দিব। এইখান থেকে আমি যে ডমিনেশনটা পাবো এটাকে আমি বললাম গামা 2। তারপরে আমরা আবার একই কাজ ভি এর বেলায় করব। ভি এর সবগুলো এজকে মুছে দিব এবং শুধু আমরা ইউভি এজটা রাখবো। এখান থেকে আমরা যে ডমিনেশন নাম্বারটা পাবো এটাকে বলবো গামা 3। তার মানে আমরা 3টা আলাদা আলাদা গ্রাফের ডমিনেশন নাম্বার বের করব, গামা 1, গামা 2, গামা 3। এই 3টার মিনিমামটা হচ্ছে আমার গ্লোবাল গ্রাফের ডমিনেশন নাম্বার। অর্থাৎ যে আমার যে মিনিমাম ডমিনেশন নাম্বারটা আমরা কীভাবে পাইতে পারি, একটা এজ নিব, সেই এজটাকে রিমুভ করে দিয়ে মানে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা ডমিনেশন নাম্বার বের করব। আবার ওই এজের যে দুইটা ভার্টেক্স আছে, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ওই ভার্টেক্সের সকল এজ এক্সেপ্ট ফর দ্য চোজেন এজ রিমুভ করে দিয়ে আমরা ডমিনেশন নাম্বার বের করব। এভাবে ওই এজের দুইটা ভার্টেক্সের জন্যই বের করব। এই যে আমরা 3টা ডমিনেশন নাম্বার পাইলাম, এই 3টার মিনিমামটাই হচ্ছে আমাদের পুরো গ্রাফের আমাদের গামা হবে, ঠিক আছে? এটা গামা হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে দুইটা অবভিয়াস ফ্যাক্ট লিখছে, আসলে সোজা জিনিস। এই ফ্যাক্ট দুইটা বলতেছে যে আমার একটা ডিসকানেক্টেড গ্রাফ যদি থাকে, যারা অনেকগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্টে ডমিনেশন নাম্বার যোগ করলে আমরা টোটাল ডমিনেশন নাম্বার পাবো। স্বাভাবিক, প্রত্যেকটা কম্পোনেন্টকে তো আলাদা আলাদাভাবেই তোমার ডমিনেট করতে হবে, কারণ এক কম্পোনেন্টের মানুষ তো আরেক কম্পোনেন্টে কানেকশনই নাই, ও কীভাবে ডমিনেট করবে? তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডমিনেট করলেই তুমি টোটাল ডমিনেশন নাম্বারটা পাবা। আচ্ছা, আবার ধরো একটা কানেক্টেড গ্রাফ আছে যার অনেকগুলো ব্লক আছে, তো ব্লকের কথা মনে আছে তো, অনেকগুলো ব্লক আছে, সেই ব্লকের তোমার হচ্ছে প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা ডমিনেশন নাম্বার যোগ করলে তুমি টোটাল ডমিনেশন নাম্বার পাবা, ঠিক আছে? এটা এক্স্যাক্টলি পাবা না, টোটাল ডমিনেশন নাম্বার এর চেয়ে ছোটো হইতে পারে, ছোটো বা সমান হবে আর কি, ঠিক আছে? এখন এই যে আমরা যে একটা সূত্র দেখলাম, এই সূত্রটা দিয়ে আসলে আমরা একটা অ্যালগরিদমের সাহায্যে বলতে পারো যে এইটা কোনো একটা জিনিসের ডমিনেশন নাম্বারকে চাইলে কম্পিউট করতে পারি, ঠিক আছে? তো আমরা আসলে এইটা এখানে করছে, এটা খুবই বাজে একটা জিনিস, ঠিক আছে? এটা আসলে এক্সপ্লেনও করে নেই কীভাবে কী করছে, বাট এখানে আসে আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো এটা আর কি দেখো। আচ্ছা, এই ডমিনেশন নাম্বারের এই অ্যালগরিদমটা যেটা আমরা বলতেছি, এটা আসলে একটা এনপি কমপ্লিট অ্যালগরিদম। এটা আসলে ওইভাবে সলিউশনস এভাবে বের করা যায়নি, পলিনোমিয়াল এখন পর্যন্ত করা যায়নি। আচ্ছা, তো এটা আমরা আরেকটা ভ্যারিয়েশন আছে যেটা হয়তো বা পলিনোমিয়াল টাইমে বা এভাবে হয়তো বা করা যায় একটা সুন্দর অ্যালগরিদম দিয়ে, সেটাকে বলে হচ্ছে কানেক্টেড ডমিনেটিং সেট। এটা ভ্যারিয়েন্ট কানেক্টেড ডমিনেটিং সেটের আইডিয়াটা হচ্ছে যে তোমার এমন একটা ডমিনেটিং সেট যেইটাকে তুমি যদি
ইনডিউসড সাবগ্রাফ করো তাহলে তুমি একটা কানেক্টেড সাবগ্রাফ পাবা, অর্থাৎ তোমার যেই ডমিনেটিং সেটটা আছে সেই ডমিনেটিং সেটটা একটা কানেক্টেড সাবগ্রাফ ইনডিউস করে। অর্থাৎ সোজা কথা, পুরো গ্রাফ থেকে অন্য যত ভার্টেক্স আছে যেগুলো ডমিনেটিং সেটের অংশ না, এদেরকে বাদ দিয়ে দিলা, বাদ দিয়ে সবগুলো এজকে মুছে ফেললা, শুধু সেই সব ভার্টেক্সকে রাখলা যারা হচ্ছে ডমিনেটিং সেটের মধ্যে আছে, এবং সেই সব এজকে রাখলা যারা ডমিনেটিং সেটের দুজনের মধ্যে কানেকশন করে দিছে। এটাই তো ইনডিউস সাবগ্রাফ, তাই না? তো এই ইনডিউস সাবগ্রাফটা যদি একটা কানেক্টেড সাবগ্রাফ হয় তাইলে সেটাকে, সেই ডমিনেটিং সেটকে বলে কানেক্টেড ডমিনেটিং সেট। এবং এটার জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে বলছে, এটা প্রুফ টুফ করে নাই, সেটা হচ্ছে যে এই যে কানেক্টেড ডমিনেটিং সেট আছে সেই কানেক্টেড ডমিনেটিং সেটের ভার্টেক্সগুলো দিয়ে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করা যায়, ইন্টারেস্টিং কাজ করা যায়। সেটা হচ্ছে এদেরকে দিয়ে তুমি একটা স্প্যানিং ট্রি বানাতে পারবা। কীভাবে? এই যেই ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলো আমার স্প্যানিং ট্রির নন লিভ ভার্টেক্সগুলো হবে। আর লিভ ভার্টেক্স কারা হবে? ওদেরকে যে ডমিনেট করে যারা, মানে বাকি ভার্টেক্সগুলো, ওরা তো বাকি ভার্টেক্সগুলোকে ডমিনেট করবে, তাই না? তাহলে ওদেরকে দিয়ে তুমি বানাবা, এটা স্বাভাবিক, এটা বোঝা যায়, প্রুফ লাগে না, এটা বোঝা যায় এমনি যে ওরা তো নিজেরা কানেক্টেড। তাহলে ধরো কানেক্টেড হয়ে এমন একটা জিনিস পাওয়া গেল, এবং ওদেরকে দিয়ে তুমি নন লিভ ভার্টেক্স বানাইছো। এবার তারপর সেখান থেকে লিভ ভার্টেক্সগুলো অটোমেটিক ওদের ডমিনেশন থেকে চলে আসবে, ঠিক আছে? তাহলে এই কানেক্টেড ডমিনেটিং সেটটা হচ্ছে একটা আমাকে স্প্যানিং ট্রি মানে কি সবগুলো ভার্টেক্স কাভার হবে, তাই না? এমন একটা ট্রি, তাহলে স্প্যানিং ট্রির নন লিভ ভার্টেক্সগুলো হবে। এরপর তাদেরকে দিয়ে তুমি বানাতে পারবা হচ্ছে লিভ ভার্টেক্সগুলো কীভাবে পাবা ওই স্প্যানিং ট্রিয়ের, সেটা হচ্ছে তুমি ওই বসায় দিবা, কি বলে, ওই ভার্টেক্সগুলোকে, ওই যেগুলো ডমিনেশন ভার্টেক্স সেগুলোকে বসাই দিই, যেগুলো ডমিনেটেড ভার্টেক্স, হ্যাঁ। আর তাইলে তুমি চিন্তা করে দেখো, লিভ ভার্টেক্সগুলো তো বাকি ভার্টেক্সগুলো, বেসিক্যালি স্প্যানিং ট্রি মানে কি সবগুলো ভার্টেক্স কাভার হয়েছে। তো নন লিভগুলো যদি হয় ডমিনেটিং, তাহলে বাকি ভার্টেক্সগুলো হচ্ছে লিভ। তাহলে তোমাকে যদি কেউ বলে যে মিনিমাম কানেক্টেড ডমিনেটিং সেটটা বের করো, তার অর্থ কি? মিনিমাম কানেক্টেড ডমিনেটিং সেটের অর্থ হচ্ছে যে আসলে আমরা এমন একটা স্প্যানিং ট্রি খুঁজতেছি যেটার ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ লিভস আছে। কারণ ওই নন লিভ ভার্টেক্সগুলোকে মিনিমাইজ করতে গেলে লিভ ভার্টেক্স তো ম্যাক্সিমাইজ হয়ে যাবে, কারণ যেহেতু সবগুলোর যোগফল তো টোটাল ভার্টেক্স, তাই না? এটা আর কি। তো এখন আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টর অফ আ গ্রাফ। তো ফ্যাক্টর অফ আ গ্রাফ জি ইজ আ স্প্যানিং সাবগ্রাফ অফ জি। এটা একটা স্প্যানিং সাবগ্রাফ, মানে সবগুলো ভার্টেক্স কিনে একটা গ্রাফ, সাবগ্রাফ, সবগুলো ভার্টেক্স কিনে একটা সাবগ্রাফ। এটা একটা ফ্যাক্টর, সোজা জিনিস, স্প্যানিং সাবগ্রাফ, দ্যাটস ইট। আচ্ছা, আর একটা কে ফ্যাক্টর কি জিনিস? একটা কে ফ্যাক্টর হচ্ছে একটা বেসিক্যালি একটা ফ্যাক্টর যেটা হচ্ছে একটা কে রেগুলার সাবগ্রাফ হবে আর কি। কে রেগুলার মানে, কে রেগুলার মানে কি মনে আছে? প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কে। এখন চিন্তা করে দেখো, ওয়ান ফ্যাক্টর একটা পারফেক্ট ম্যাচিং। কেন? আমি দুটো জিনিস এক্সপ্লেন করবো, ওয়ান ফ্যাক্টর কেন ম্যাচিং এবং সেই ম্যাচিংটা কেন পারফেক্ট। পারফেক্ট মানে মনে আছে, মানে সবগুলো ভার্টেক্সকে স্যাচুরেট করে। তাহলে ওয়ান ফ্যাক্টর একটা পারফেক্ট ম্যাচিং, ওয়ান ফ্যাক্টর কেন ম্যাচিং প্রথমে এক্সপ্লেন করি। কারণ তোমার যদি ম্যাচিং মানে কি, দুইটা এজগুলা কোনো কমন এন্ড পয়েন্ট নাই, নন লুপ এজ যাদের কমন এন্ড পয়েন্ট। এখন তুমি লজিক্যালি চিন্তা করে দেখো, তোমার কাছে যদি মানে ওয়ান ফ্যাক্ট, তোমার যদি এটা ম্যাচিং না হয়, অর্থাৎ যেটা কমন এন্ড পয়েন্ট যদি থেকে যায়, তাহলে ওই কমন এন্ড পয়েন্টের দিকে তাকায় দেখো তো ওর ডিগ্রি কত হয়। ওর ডিগ্রি কি 1 হবে? তখন হবে না তো। তার মানে কি, 1 মানে তোমার যদি এইটা ওয়ান ফ্যাক্টর মানে কি, ওয়ান ফ্যাক্টর মানে তো ডিগ্রি সবার 1 করে, ডিগ্রি সবার 1 হইলে এটা ম্যাচিং হইতে বাধ্য, কমন এন্ড পয়েন্ট থাকতেই পারে না। এটা গেলে একটা কথা। আর পারফেক্ট কেন? কারণ সবগুলোকে স্যাচুরেট করছে। কীভাবে বুঝলাম? স্প্যানিং সাবগ্রাফ, জি বলে দিচ্ছে না, স্প্যানিং সাবগ্রাফ। তার মানে তো বুঝাই যাচ্ছে যে এটা আসলে সবগুলোকেই কাভার করবে এবং এটা ম্যাচিং হবে, তার মানে এটা পারফেক্ট ম্যাচিং হবে। ওয়ান ফ্যাক্টর হচ্ছে এটা পারফেক্ট ম্যাচিং, এবং এটা অনলি ইভেন নাম্বার অফ ভার্টিসেসের গ্রাফের জন্যই আছে, অন্যগুলোর জন্য নাই। কেন নাই? তুমি যদি অড নাম্বার অফ ভার্টেক্স নাও, অড নাম্বার অফ ভার্টেক্সের যদি কোনো একটা গ্রাফ নাও, সেই গ্রাফটার তুমি যদি সবগুলো ভার্টেক্সকে কাভার করতে চাও, সবগুলো ভার্টেক্সকে তুমি হচ্ছে মানে তোমার ম্যাচিংয়ে আনতে চাও, পারফেক্ট ম্যাচিংয়ে মানে কি সবগুলোকেই ম্যাচিংয়ে আনতে হবে, তাহলে দেখবা যে ম্যাচিংই হবে না। আসলে ম্যাচিংয়ে জোর করে আনতে চাইলে ম্যাচিংই হবে না, আর ম্যাচিংয়ে যদি আনতে পারো তাহলে দেখবা পারফেক্ট হবে না। সো ওয়ান ফ্যাক্টর বা পারফেক্ট ম্যাচিং কখনো অড নাম্বার অফ ভার্টিসেসের গ্রাফের জন্য থাকে না। আচ্ছা, এখন আর টু ফ্যাক্টর কী জিনিস? আবার চিন্তা করো, টু ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি আমার এমন একটা সাবগ্রাফ যেটা হচ্ছে সবার ডিগ্রি 2, এমন একটা স্প্যানিং সাবগ্রাফ, মানে সবাইকে থাকতে হবে।
তাহলে দেখো চিন্তা করে, সবার যদি ডিগ্রি 2 হইতে হয়, সবার ডিগ্রি 2 হলে এটা আসলে একটা ডিসজয়েন্ট ইউনিয়ন অফ সাইকেলস, মানে অনেক অনেক সাইকেল, এই সাইকেল 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 এমন অনেক অনেক সাইকেল দিয়ে গঠিত, এরা অনেক অনেক সাইকেল দিয়ে এই জিনিসটা গঠিত, ডিসজয়েন্ট ইউনিয়ন অফ সাইকেলস। 2 ফ্যাক্টর হইলে যদি এটা কানেক্টেড না হয়, কানেক্টেড যদি না হয় তাহলে এটা হচ্ছে একটা ডিসজয়েন্ট ইউনিয়ন অফ সাইকেলস, ডিসজয়েন্ট। আর যদি কানেক্টেড হয় তাহলে ডিসজয়েন্ট না, জয়েন্ট হবে আর কি, তখন লাগায় লাগায় হবে সাইকেলগুলো। লাগায় লাগায় সাইকেল মানে কি, এই সবগুলোকে মিলে একটা হ্যামিল্টনিয়ান সাইকেল আছে, আসলে সবাইকে মিলে একটা হ্যামিল্টনিয়ান সাইকেল আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে অড কম্পোনেন্ট। অড কম্পোনেন্ট মানে হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্ট যার অড নাম্বার অফ ভার্টিসিস আছে, এমন একটা এমন একটা কম্পোনেন্ট যার, এমন একটা কানেক্টেড কম্পোনেন্ট যার অড নাম্বার অফ ভার্টিসিস আছে, তাকে অড কম্পোনেন্ট বলে। এটাকে আমরা হচ্ছে আমরা ওসি অফ জি দিয়ে বুঝাই কয়টা অড কম্পোনেন্ট আছে একটা গ্রাফের, কয়টা অড কম্পোনেন্ট আছে একটা গ্রাফের। তো আমরা একটা থিওরেম পড়ব, থিওরেমটা খুবই ইন্টারেস্টিং। থিওরেমটা হচ্ছে একটা গ্রাফের 1 ফ্যাক্টর মানে পারফেক্ট ম্যাচিং, বেসিক্যালি এইটা মানে কি, এটা মানেই হচ্ছে পারফেক্ট ম্যাচিং। তো একটা গ্রাফের পারফেক্ট ম্যাচিং আসে শুধুমাত্র তখনই যখন ওই গ্রাফের মধ্য থেকে তুমি মনে করো একটা কিছু ভার্টেক্সকে বাদ দিয়ে দিলা, বাদ দিয়ে দেওয়ার পরে তুমি ওটা তো মনে করো যে ডিসকানেক্টেড হয়ে গেলো, বা হতে পারে কানেক্টেডও আসে, তবুও হইতে পারে কয়টা ভার্টেক্সকে সরাই দেওয়ার পরে তুমি গুনবা কয়টা অড কম্পোনেন্ট হয়েছে, মানে কয়টা কম্পোনেন্টে অড ভার্টেক্স আছে, সেইটা যদি লেসর ইকুয়াল টু কয়টা ভার্টেক্স সরাইছো সেটা হয়, তাইলে এরকম প্রত্যেকটা সেটের জন্য, ফর এভরি এস বিলংস টু ভার্টেক্স এস সাবসেট অফ ভার্টেক্স, যদি এরকম প্রত্যেকটা সেটের জন্য যদি এই জিনিসটা সত্যি হয় যে ওই সেটটাকে খুলে ফেললে যেই কম্পোনেন্টগুলো পাওয়া যায় তার মধ্যে অড কম্পোনেন্টের সংখ্যা লেসর ইকুয়াল টু যতগুলো ভার্টেক্সকে আমি রিমুভ করছি, এরকম যদি হয় সেক্ষেত্রে এইটার 1 ফ্যাক্টর আসে। তো এটার হচ্ছে আসলে কোনো প্রকার প্রুফ দেওয়া হয় না, ঠিক আছে। তো এটা আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, যেমন দেখো আমি যদি এই গ্রাফটা খেয়াল করি, এই গ্রাফে আমি যদি এক্স ভার্টেক্সটাকে সরাই ফেলি তাহলে এইটা একটা কম্পোনেন্ট হয় এবং এইটা একটা কম্পোনেন্ট হয়, এবং দুইটাই কিন্তু অড কম্পোনেন্ট। তাহলে অড কম্পোনেন্ট পাইলাম দুইটা, ভার্টেক্স সরাইছিলাম কয়টা, একটা, তাইলে আমি তো অড কম্পোনেন্ট পেয়ে গেলাম, ভার্টেক্স যতগুলো সরানো হচ্ছে তার চাইতেও বেশি। এরকম যদি হয় তাহলে এটা আসলে এই গ্রাফের জন্য আসলে কোনো পারফেক্ট ম্যাচিং বা 1 ফ্যাক্টর নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব, লাস্ট প্রুফ, সেটা হচ্ছে একটা ট্রিটি যদি ইভেন অর্ডারের হয় তাহলে তার 1 ফ্যাক্টর কেবলমাত্র তখনই আসে যদি একটা সিঙ্গেল ভার্টেক্সকে রিমুভ করলে অড কম্পোনেন্টের সংখ্যা 1 হয় ফর এভরি ভার্টেক্স অফ টি, ঠিক আছে। যদি এরকমটা হয় কেবলমাত্র তখনই, ইফ অ্যান্ড অনলি ইফ, সেক্ষেত্রে কেবলমাত্র তখনই তোমার হচ্ছে ওই ট্রিটার একটা পারফেক্ট ম্যাচিং বা 1 ফ্যাক্টর আসে। আচ্ছা, আমরা দুইটাভাবেই প্রুফ করব, এই প্রুফটা আসলে একটু ইন্টারেস্টিং, ঠিক আছে। এইটার মধ্যে খেয়াল করে দেখো, মনে করো আমরা প্রথমে এটা প্রুফ করি যে ধরে নিলাম আমরা একটা ট্রি এর 1 ফ্যাক্টর আছে, যেটাকে আমরা বলতেছি এফ। 1 ফ্যাক্টর মানে কি, ম্যাচিং, পারফেক্ট ম্যাচিং, এটা পারফেক্ট ম্যাচিং আছে এফ, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা ভার্টেক্স চিন্তা করো ডাব্লিউ, যেটা হচ্ছে টি এর সাথে জয়েন্ট টু ভি বাই এন এজ অফ এফ, মানে সহজ কথা এই চিত্রটা দেখলে ক্লিয়ার হবে। ধরো এই যে এখানে আমার এই ভি এর সাথে এই ম্যাচিংয়ের এজটা দিয়ে ডাব্লিউটা কানেক্টেড, এটা চিন্তা করো, ভি এর সাথে ম্যাচিংয়ের এজ দিয়ে ডাব্লিউ কানেক্টেড। আচ্ছা, এখন দেখো, তাইলে আমরা যখন টি মাইনাস ভি করবো তখন আমাদেরকে প্রুফ করতে, এটা হচ্ছে ইট ফলোজ দ্যাট দ্য কম্পোনেন্ট অফ টি মাইনাস ভি কন্টিনিউ ডাব্লিউ ইজ অড। এটা একটু দেখি আমরা, এই জিনিসটা আসলে খুব ঠান্ডা মাথায় দেখো। আমি যখন ভিকে রিমুভ করে ফেলবো, ভি গ্রাফ থেকে বাদ, তখন আমার কম্পোনেন্ট হবে এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা, এই কয়েকটা কম্পোনেন্ট হবে। ভিকে বাদ দিয়ে দিলে আমার এই 3টা কম্পোনেন্ট হবে। তো এই 3টা কম্পোনেন্টের মধ্যে এইখানে ডাব্লিউ সহ যেই কম্পোনেন্টটা শুধুমাত্র এটাই অড হবে। আমরা একটু গুনে দেখতে পারি, 1 2 3 4 5, 5টা আছে এখানে, আর অন্য যেই কম্পোনেন্টগুলো সেগুলো ইভেন হবে। এটার গ্যারান্টিটা কই? গ্যারান্টিটা একটু চিন্তা করো, ভালো করে বুঝো। আমার এই যে ম্যাচিংয়ের যে এজটা আছে, এই ভিআরডাব্লিউর মধ্যে ম্যাচিংয়ের যে এজটা আছে, এর পরের এজটা অবশ্যই কী হইতে হবে, ম্যাচিং ছাড়া হইতে হবে।
কারণ নাহলে তো ম্যাচিং হবে না, তাই না? ম্যাচিংই তো হবে না জিনিসটা, বুঝতেছো? যে জিনিসটা যে দুইটাই যদি এখানে এটাও ম্যাচিং যদি হয়, তাহলে তো তোমার এই জিনিসটা আসলে ম্যাচিং হবে না কমন এন্ড পয়েন্টের জন্য। তাহলে আমরা বুঝতে পারতেছি এই পরের এজটা অবশ্যই ম্যাচিং ছাড়া হইতে হবে। আচ্ছা, আর মনে করো যে গ্রাফটা যদি এখানেই শেষ হইতো, এই কারোটা দিয়েই শেষ হইতো, ধরো এখানেই নাই, এই এজগুলো, এই এজটা ধরো নাই, যদি এরকম হইতো তাহলে দেখো তো এই ভার্টেক্সটা কি স্যাচুরেট হইতো? এই ভার্টেক্সটা পারফেক্ট ম্যাচিং হইতে হলে কী করতে হবে? এইটাকেও স্যাচুরেট হইতে হবে না? তাহলে এইটা কি স্যাচুরেট হইতো না? তাহলে এটাকে স্যাচুরেট করতে গেলে তোমার গ্রাফটাকে এক্সটেন্ড করে আরেকটা দেয়াই লাগবে, আরেকটা এখানে জানাই লাগবে। ঠিক আছে, এটাকে তারপর মনে করো তুমি বললে আচ্ছা ঠিক আছে, এই তো অড হয়েছে, তো বুঝতে পারছি কেমনে অড হয়েছে, আর এটা লাগাই দিই, দেখি কী হয়। এই একটা লাগাই দিলাম, এই জায়গায় আমার হচ্ছে এটা লাগাই দিলাম, এবার তো এটা ইভেন হয়ে গেছে। গুনো 1 2 3 4 5 6, ইভেন হয়েছে না? অড কীভাবে হইলো? তো ইভেন হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে এই কালোটার পরে এই এসটা কী হবে? সাদা হবে না? কেন সাদা হবে? কারণ কালো যদি হয় তাহলে তো ম্যাচিংই হবে না, কমন এন্ড পয়েন্ট হয়ে যাবে যে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের এইখানে তুমি যেটা আনছো, যে 4 নাম্বার যে ভার্টেক্সটা আনছো, ওইটা সাদা এজ দিয়ে আসছে, মানে গাঢ় ছাড়া এজ দিয়ে আসছে। তাইলে এইটাকে স্যাচুরেট করতে আরেকটা গাঢ় যদি তোমরা আরেকটা ভার্টেক্স আনা লাগবে না? আরেকটা ভার্টেক্স, তখন কী হবে? জিনিসটা আবার আউট হয়ে যাবে না? তার মানে দেখো, তুমি জিনিসটাকে যদি এটাকে পারফেক্ট ম্যাচিং রাখতে চাও, মানে দুটো কথা, ম্যাচিং এবং পারফেক্ট ম্যাচিং রাখতে চাও, তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে? অডই হবে। অড ছাড়া কোনো গতিই নাই এখানে। আবার অন্যভাবে একই কথা ওইখানেও বলা যায়, যে যারা এই পাশে আছে, এই যে এই দুইজনের বেলায় বলা যায় যে এরা আসলে সেমভাবে এদেরকে প্রুফ করা যায় যে এরা ইভেনই হবে। এদেরকে তুমি জোর করে অড বানাতে চাইলেও ওই যে পারফেক্ট ম্যাচিং আর পাবা না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের এটা তাহলে কি বুঝতে পারলাম? যদি একটা ট্রি এর 1 ফ্যাক্টর থাকে, তাহলে একটা ভার্টিসকে সরাইলে একটা কম্পোনেন্টই পাওয়া যাবে হচ্ছে অড কম্পোনেন্ট, বাকিগুলো ইভেন কম্পোনেন্ট পাওয়া যাবে। এখন উল্টাটা প্রুফ করব, যে যদি এমন হয় যে একটা ভার্টেক্সকে সরাইলে একটা অড কম্পোনেন্ট পাওয়া যায়, বাকিগুলো ইভেন কম্পোনেন্ট পাওয়া যায়, তাহলে এটাকে আমি দেখো এই গ্রাফটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই যে একটা ভার্টেক্স, এই ভার্টেক্সটাকে যদি সরাও, তাহলে তুমি একটা অড কম্পোনেন্ট পাবা, বাকি তিনটা দেখো কি পাচ্ছ? ইভেন কম্পোনেন্ট পাচ্ছ। তাহলে একটা পাচ্ছ অড কম্পোনেন্ট, আর তিনটা পাইতেছো ইভেন কম্পোনেন্ট। এখন তাইলে সেখান থেকে আমরা তাহলে একটা পারফেক্ট ম্যাচিং পাইতে পারি। কীভাবে পাইতে পারি? দেখো, আমরা পারফেক্ট ম্যাচিং মানে কি? এজ নিতে হবে। তাহলে আমরা এইখান থেকে এই এজটা যদি নিই, যে অড কম্পোনেন্টে কানেক্ট করা এই এজটা যদি নিই, তাহলে খেয়াল করে দেখো, আমার এটা ম্যাচিং হবে। কেন ম্যাচিং হবে? পারফেক্ট ম্যাচিংয়ে পড়ে যায় ম্যাচিং হবে। কেন ম্যাচিং হবে? কারণ আমার এই যে প্রত্যেকটা ভার্টেক্সে যতগুলো এজ আছে, তার মধ্যে আমি কিন্তু শুধুমাত্র একটা নিচ্ছি, তাহলে কিন্তু কোনো কমন এন্ড পয়েন্ট নাই, বাকি তাহলে এটা এইখানে আমি যখন নিছি অনুগুলো তো নেই, তাহলে কমন পয়েন্ট হবে কীভাবে? তার মানে এটা ম্যাচিং হবে। পারফেক্ট ম্যাচিং হবে কেন? কারণ তুমি তো প্রত্যেকটা ভার্টেক্সে সেম অ্যালগরিদম চালাচ্ছ, যে ওই যে আমার এখানে কি বলতেছে, আমি এখন কিন্তু উল্টাটা প্রুফ করতেছি, যে তোমাকে গিভেন যে প্রত্যেকটা ভার্টেক্সকে সরাইলে একটা অড কম্পোনেন্টই পাওয়া যায়। তাহলে এটা তো গিভেন যেহেতু, তাহলে তুমি ওই প্রত্যেকটা ভার্টেক্সের জন্য এই অ্যালগরিদম চালায় তুমি এজ পিক করতে পারবে না। তাহলে এটা কী হবে? প্রত্যেকটা ভার্টেক্সের জন্য যেহেতু হচ্ছে, তাহলে পারফেক্ট হবে। আর যেহেতু তুমি কোনো কমন এন্ড পয়েন্ট সম্ভব না, তাহলে ম্যাচিং হবে। তাহলে পারফেক্ট ম্যাচিং পাবা, মানে 1 ফ্যাক্টর পাবা। বেসিক্যালি এইটাই আর কি।